মহাসচিব আমাদের প্রাণপ্রিয় শেখ মোহাম্মদ মাসুদ, কৃষিবিদ শেখ মোহাম্মদ মাসুদ ভাইকে স্বাগত বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। আগস্ট মানে বিপ্লব, আগস্ট মানে স্বাধীনতা শীর্ষক আজকের এই গোলটেবিল বৈঠকে সম্মানিত প্রধান অতিথি আমাদের সকলের শ্রদ্ধেয় স্যার অধ্যাপক ডক্টর আনোয়ার চৌধুরী, সাবেক ভাইস চ্যান্সেলর ঢাকা বিশ্ববিদ্যালয়, উপস্থিত আছেন কর্নেল মোহাম্মদ আব্দুল হক, যার সম্পর্কিত অধ্যাপক আছেন আমাদের সকলের প্রিয় কবি আব্দুল হক সিকদার ভাই, ডক্টর মিজানুর রহমান, মুস্তফা সাহেব এবং আজকের সম্মানের সভাপতি। তো আজকে আসলে আমরা আমাদের সম্মানিত অতিথির কাছ থেকেই শুনবো আগস্ট মাস, এই মাসের যে তারিখগুলা, 5ই আগস্ট আমরা দ্বিতীয় স্বাধীনতা লাভ করলাম, আজকে 14ই আগস্ট আমরা ব্রিটিশ এর গোলামি থেকে 190 বছরের গোলামি করে আমরা মুক্তি পেয়েছি। আবার 15ই আগস্ট আমরা স্বাধীনতা লাভের পরে যে বাকশালী ব্যবস্থা কায়ে হয়েছিল তার থেকে মুক্তি পেয়েছি। তো এই মাস আমাদেরকে বারবারই আমাদের জীবনে গুরুত্বপূর্ণ ঘটনাগুলো ঘটেছে, কিন্তু প্রতিটা মুক্তির পরেই আমরা ইতিহাস ভুলে গিয়েছি, যে কারণে আমাদের বারবার স্বাধীন হওয়া লাগতেছে। আজকে নতুন প্রজন্ম জানেই না যে আমাদের পূর্বপুরুষরা এই ভূখণ্ড স্বাধীন করার জন্য কি ভূমিকা রেখেছিল। আমাকে এই গত পরশু দিনই একটা বাচ্চা ছেলে জিজ্ঞেস করেছে যে আঙ্কেল 75-এর শেখ মুজিবের মৃত্যুর পরে ওরা কিরকম উল্লাস হয়েছিল, ওনাকে মারছিল কেন, তারা জানেই না। তো এই ইতিহাসবোধের অভাবের কারণেই আমরা বারবার হোঁচট খাচ্ছি। তো সেজন্যই আজকের এই প্রোগ্রাম। আমরা আশা করি যে আমাদের সম্মানিত ভগবানদের কাছ থেকে আমরা গুরুত্বপূর্ণ ভূমিকা আলোচনা শুনবো। এই কথা বলেই আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। আগস্ট মানে বিপ্লব, আগস্ট মানে স্বাধীনতা, এই গোলটেবিল বৈঠকে শুভেচ্ছা বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি আদর্শ শিক্ষক পরিষদের সাবেক সেক্রেটারি জেনারেল, বিশিষ্ট রাষ্ট্রবিজ্ঞানী জনাব এডিএম খায়রুল ইসলাম। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين। আজকের গোলটেবিল বৈঠকের সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, সম্মানিত অতিথিবৃন্দ, শ্রদ্ধাভাজন সতীমণ্ডলী, আসসালামু আলাইকুম। আমি রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র এবং রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে 35 বছর অধ্যাপনা করি। রাষ্ট্রবিজ্ঞানে কোনো সমর্থন যদি 90 ভাগ হয়, তাকে শতভাগ হিসেবে বিবেচনা করা হয়। এই 5ই আগস্ট যে অভ্যুত্থান হয়েছে, সে অভ্যুত্থানে 90 ভাগ মানুষের সক্রিয় সমর্থন এবং উল্লেখযোগ্য সংখ্যক মানুষের সক্রিয় অংশগ্রহণ ছিল। অর্থাৎ এটা একটা বড় গণতন্ত্র, এটা গণতন্ত্রেরই একটা বিষয় আছে। তবে এই সরকারকে ডাইরেক্ট ডেমোক্রেসি যেটাকে বলে, সেই ডাইরেক্ট ডেমোক্রেসির একটা ফসল এই সরকারকে বলা যেতে পারে। আমি একবারে কথা বলবো না যে অফ দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল, এই ডেফিনেশন অনুযায়ী গণতন্ত্র পৃথিবীর কোথাও কার্যকর নাই। যদি একটি আসনে 10 জন প্রার্থী হয়, আর যদি ভোটে ভাগাভাগি কাছাকাছি প্রতিযোগিতা হয়, তাহলে 11,000 ভোট পাই একজন লোক নির্বাচিত হতে পারে 1 লক্ষ ভোটের মধ্যে। অর্থাৎ সেখানে 89,000 ভোটের অংশগ্রহণ কার্যকর হয় না, অর্থাৎ অফ দ্য পিপল সেটা হয় না। 5ই আগস্টে যে বিপ্লবটা হয়েছে, ছাত্র জনতা, অভিভাবক, মায়েরা, বোনেরা পানি দিয়ে, খাবার দিয়া, তাহাজ্জুদ নামাজ পড়িয়া, আমার জানা মতে অনেকে রোজাও রেখেছে, নফল রোজা, অনেকে কোরআন খতম করেছে। এই জন্য অতএব এটা একটা শুধু বিপ্লব নয়, এটা একটা অত্যাচার, জুলুম, নির্যাতন, 15টি বছর ভোট দিতে পারা না পারা, ভোট দিতে একেবারে না পারা, এর প্রতিবাদ করার সুযোগ পাচ্ছিল মানুষ, গলার টিপে ধরা হয়েছিল। অতএব
এই বিজয় অক্ষুণ্ণ থাকুক, এই বিজয়ের ফসল যেন আমরা ঘরে তুলে নিতে পারি, এজন্য আমরা সচেষ্ট থাকবো। আমাদের সম্মানিত অতিথিবৃন্দের কাছে আমার বক্তব্য শুনবো। আমি আমার বক্তব্য এই অগস্টের চেতনাকে লালন করে ভবিষ্যতের জন্য আমরা এই ইতিহাস ভুলে না যাই, আবার যেন অপকর্মে লিপ্ত না হয়ে দেশটাকে শাসনের জন্য আমরা যেন যথাযথ ভূমিকা পালন করি, সেই হিসাবে আমরা সবাই অতন্ত্র প্রহরী ভূমিকা পালন করি। আমার তাওফিক ইল্লাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মহান আল্লাহর শুকরিয়া আদায় করতে হয়। এত বড় একটা স্বাধীনতা আমরা পেয়েছি, আল্লাহ শুকরিয়া আদায় না করতে পারবো। আজকের যে আলোচনার বিষয়বস্তু এবং আয়োজন যারা করছেন বাংলাদেশ ইতিহাস অন্বেষণ পরিষদ, এই ইতিহাসটা আমার কাছে খুবই কঠিন মনে হয়। আমি অঙ্ক প্রিয় মানুষ, অর্থনীতি পড়েছি, বুয়েটে একসময় ইন্টারভিউ দিয়েছিলাম, বইটি নিয়ে এসেছিলাম, এতটাই প্রিয় ছিল যে এখন কখনো যদি ডাকে। তো সেই হিসাবে ইতিহাস আমি একটু অত বেশি পছন্দ করি না, একটু কঠিনও মনে হয়। কঠিনও মনে হয় এই কারণে যে অঙ্ক যেমন 2 আর 2 যোগ করলে 4 হয়ে যায়, এগুলো মুছতেও পারে না, 4 বানাইতে পারে না, 4 বানাইতে পারে না। ইতিহাস খালি মুছে আবার লেখে, আবার মুছে আবার লেখে। তাহলে এটাই জন্য আমাকে খুবই দুর্বুদ্ধি মনে হয়। তারিখ মনে রাখা কঠিন হয়, হিস্ট্রি মনে কঠিন হয়। এটা আমার কাছে ইদানিং বেশি কঠিন মনে হয়। কেন যে 15 আগস্ট কেন বাংলাদেশের শোকের মাস হলো, পুরো আগস্ট মাসটাই কেন শোকের মাস হলো? 15 তারিখ শোকের একটা কারণ হতে পারে, কিন্তু যে কারণে শোক, সে দেশের 90% মানুষ যেখানে আনন্দিত হলো, যে দেশের 7 জন মানুষ বা 9 জন মানুষ নিয়ে জানাজা হলো না, তার মানে বাকি মানুষরা সব আনন্দিত হলো, সেই মাসটা কেন আমাদেরকে পুরো মাসটা শোকের জন্য চাপাই দিল? 15 তারিখটা আমরা 190 বছরের বা প্রায় 200 বছরের গোলামি থেকে এই দেশের রেহাই পেয়েছি। আমরা তো সেই বছর 200 বছরের গোলামি থেকে বাঁচার আনন্দই আমরা করতে পারতাম। সেটা না করে আমাদের উপরে 14 তারিখে তো, আগস্টের 14 তারিখে তো আমাদের পাকিস্তানের স্বাধীনতা, সেটাও তো আমরা ওই মাসেই উপভোগ করতে পারি না। অবস্থাটা এমন হয়ে গেছিল আগস্ট মাসটা যে ওই মাসে যেন কারো বাচ্চাও জন্ম হইতে পারবে না, হলেও যেন আনন্দ করা যাবে না। ওই মাসে কারো বিয়ের অনুষ্ঠান হলেও যেন আপা চুপে চুপে যেন আনন্দ পাইলে যেন মিসমিস করে মিটমিট করে হাসতে হবে, আবার কষ্ট পাইলে যেন ফোফায় ফোফায় কাঁদতে হবে, অন্য কিছু যেন করা যাবে না। এর উপরে দুর্বোধ্য জিনিস আমাদের উপরে আসলে চাপাই দিয়েছিল। সে থেকে একটা কঠিন সময় থেকে আমরা একটা মুক্ত হয়েছি। আমরা জানি যে 15ই আগস্ট আমরা আসলে স্বাধীনতার প্রকৃত স্বাধীনতা আমরা 90 সালে 190 বছরের শোষণের পরে আমরা পেয়েছি। তারপরে এখন আমরা এই আগস্ট মাসটাকে কি দিবস পালন করবো? এটা কি শোকের মাস নাকি আনন্দের মাস, কোনটা আমরা পালন করবো? আমার ধারণা যে আগামী বছর থেকে 5ই আগস্টকে আমাদেরকে দ্বিতীয় বিজয় দিবস পালন করা উচিত। জুলাই মাসকে একটা স্বাধীনতার মাস বা আনন্দের মাস মনে করে, কষ্টের মাস, শোকের মাস বলে আগস্ট মাসে গিয়ে আমাদের মনে হয় স্বাধীনতার মাসে আমাদের বোধ উপর করা দরকার। এটা আমাদের মনে যে ঘটনাটা আমাদের ছাত্ররা ঘটাইছে আমরা বিশ্বাস করি, এটা ছিল অনেকটা এরকম যে আমি একটা অর্থনীতির একটা থিওরি করছিলাম, সেগুলো টিপ অফ দি আইসবার্গ। টিপ অফ দি আইসবার্গ হলো একটা বরফের স্তূপের একটা চূড়া, পানির নিচে বরফ জমি আছে, বিশাল বরফের, তার মাথা দিয়ে সামান্য একটা টিপ দেখা যায়। কারণ কোনো নৌযান যদি ভুল করে, এটাকে আন্ডার এস্টিমেট করে, সেই ঘটনাটা যা ঘটে ওই টাইটানিকের মতো লোক ওই বরফে ধাক্কা লেগে ডুবে যায়। তো বাংলাদেশের কোটা আন্দোলনটা ছিল অনেকটা টিপ অফ দি আই, কোটা ছিল টিপ আর আই ছিল নিচে মানুষের ক্ষোভের বই। 15 বছর এহেন কোনো অত্যাচার নাই যারা তারা করেনি। ওই বরফের মাথায় আঘাত লেগে পুরো মানুষের ক্ষোভ বাস্ট হয়ে গেছে। আমার ধারণা, আমি বিশ্বাস করতে চাই যে যারা আন্দোলন করছে তারাও চায়নি যে এত একটা স্বাধীন হয়ে যাবে, তারা আসলে কোটার জন্য আন্দোলন করেছে। এবং যারা এই দেশে স্বাধীন বাকি রাখবে তারা বোধ হয় একদিন আগেও ভাবেন যে এত একটা ঘটনা ঘটে যাচ্ছে। এটা আমার মনে হয় ঘটে গেছে মানুষের ক্ষোভের জন্য। আর আমার কাছে মনে হয় যে আল্লাহর রহমত। কয়েকদিন আগে আমি 2-1 আগে ইউটিউবে দেখতেছিলাম একটা স্লাইড, আমাদের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রীরা দেখাচ্ছে একজন পুলিশ, দেখেন এই মোবাইল দেখা যে অবস্থাটা দেখেন, একটা গুলি করে একটা পরে যায়, কিন্তু বাকিগুলো সামনে আসে। মানে যেটারে গুলি করি সেই শুধু পরে যায়, বাকিগুলো সামনে আসে। তাই এত আতঙ্কিত আমরা ঠেকাবো কি? তার মানে একটা মানুষ মরে গেলে বাকিরা দৌড়ে পালন করে, কিন্তু পালায় না, তারা ওরা সামনে আসে। এটা আমার কাছে বিশ্বাস করতে আমি চাই যে আল্লাহ রহমত, এটা একটা আবাবিল পাখি আল্লাহ পাঠাইছে। 15 বছরে আমরা তোমাদেরকে পরীক্ষা করছি, সেই পরীক্ষায় তোমরা এখন রেফার পাই হলে পাস করেছো। তোমাদেরকে আমরা এখন এর থেকে মুক্তি দেওয়া হয়। জগদ্দল পাশে বাংলাদেশ থেকে গেছে, শুনতেছি ওরা নাকি আবার আসবে, এটা আমি আসলে বিশ্বাস করি না। আমি যেটা বিশ্বাস করতে চাই সেটা হচ্ছে একটা মুরগি জবাই দেওয়ার পরেও মুরগিটা কিছু শর্ট করতে হবে, একটা হাড় জবাই দিলে আরেকটু বেশি শর্ট করতে হবে। ওই মাছ তো শুনছি করাই দিব লাফানোর ভিতরে। ওরা ওদের সম্পদের মোহ এতটাই ওদেরকে পেয়ে বসছিল যে ওরা আবার আসার জন্য চেষ্টা করে, এটা একটা শর্ট করতে হবে।
কারণ জনভিত্তি যাদের না থাকে, যদি এমন একটা প্রচুর জনভিত্তি রয়েছে, সরকার বা আর্মিরা আউটস্টেটেড করছে, জনগণ যাদেরকে আসতেছে তাই হয়তো তারা আসতে পারে। কিন্তু যে দেশের জনগণই যাদেরকে চায় না, 4 তারিখে তারা তাদের সমস্ত শক্তি প্রয়োগ করে, পুলিশ থেকে শুরু করে, র্যাব থেকে শুরু করে, আনসার থেকে শুরু করে, ওদের সব ক্যাডার বাহিনী মিলে যখন টিকলো না 4 তারিখে, সেই মানুষগুলো আবার আসবে কি করে, আমি যেটা বুঝি না। এটা ঠিক জবাই দেওয়া মুরগির করে একটা লাফালাফি করে, আর কিছু আমার কাছে মনে হয়। আমরা বিশ্বাস করতে চাই স্বাধীনতা থাকুক, এই বাংলাদেশের মানুষ যে শিক্ষা পেয়েছে, এটা আমি আরেকটা কথা বলি, স্বাধীনতা যত কষ্ট করে পাওয়া যায়, স্বাধীনতা রক্ষা তত সহজ হয়। ভিয়েতনামে মারাত্মক স্বাধীনতা উপভোগ করতেছে, কারণ ভিয়েতনামে একদম মেসাগার করে দিয়েছিল। আমাদের এই স্বাধীনতা যদি 9 মাসে না হয়ে 9 বছরে হইতো, তাহলে আমাদের প্রতিবেশী রাষ্ট্র আমাদেরকে এভাবে শোষণ করতে পারত না। আমরা হঠাৎ করে তাদের শেষ দিন, স্বাধীনতার 10 দিন 12 দিন আগে তারা আমাদের সহযোগিতা করে জীবনভর তারা বলে যে এই স্বাধীনতা আমরা আমাকে করতে। সুতরাং আমরা এই ব্যাপারে সতর্ক থাকবো। আমাদের যে জায়গা থেকে ভারতের আপনারা জানেন সব গুটিগুলা বা এশিয়ার সব উইকেট গুলার পতন হয়েছে, একমাত্র আমরা ছিলাম, সেটাও শেষ হয়ে গেছে। কাজে আমাদের বিশ্বাস আমরা আর পিছনে ফিরবো না, আমরা এখন সামনে এই অভিজ্ঞতা থেকে আমরা এই দেশের সমস্ত অনাচার, সমস্ত অবিচার, সমস্ত জুলুম, সমস্ত নির্যাতনের একটা রিফর্ম দরকার, একটা নতুন করে পলিসি গঠন করে আমরা আশা করি কেয়ারটেকার সরকার, আমি এটা বিশ্বাস করতে চাই, কেয়ারটেকার সরকার অন্তর্বর্তীকালীন সরকার ততদিন থাকুক যতদিন থাকা দরকার, যেন তারা এই ময়লা আবর্জনাগুলো ক্লিন করে যেতে পারে। কারণ কোনো রাজনৈতিক দল সেটা ক্লিন করতে চায় না, কারণ ওই আইনের সুবিধাগুলো নতুন রাজনৈতিক দলে নিতে চায়। আবার এগুলা ডিলিট করতে গেলে জনগণ ক্ষিপ্ত হয়ে যায়, তার জন্য থামাইতে হয়। সুতরাং আমি চাই যে এই অন্তর্বর্তীকালীন সরকার ততদিন থাকুক যৌক্তিকভাবে, ততদিনে তারা আবর্জনা পরিষ্কার করুক, তারপরে নতুন পলিটিক্যাল পার্টি এসে সেখানে বিল্ডিং দেশ গঠন করবে। আমাকে সময় দেওয়ার জন্য ধন্যবাদ। বিক্ষিপ্ত করে কিছু কথা বলতে পারবো না, আপনারা যারা শুনছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ জনাব ডক্টর মিজানুর রহমান চৌধুরী। এরপর পরিবর্তনটা হয়েছে, সিগনিফিকেন্স অনেক বড়। আর যারা আন্দোলন করেছেন, তারা আন্দোলনটার একটা সুন্দর নাম দিয়েছিলেন, এটার মধ্যে তার ব্যাখ্যা খুঁজে পাওয়া যায়। সেটা হলো বৈষম্য বিরোধী আন্দোলন। এই কথাটাকে যদি আমরা ব্যাখ্যা করি, অনেক দিকে নিয়ে যেতে পারে। স্বাধীন দেশে বৈষম্য, মানুষ বৈষম্য, পার্টি বৈষম্য, অর্থনৈতিক বৈষম্য, রাজনৈতিক বৈষম্য, চাকরির ক্ষেত্রে বৈষম্য। আসলে রাষ্ট্রটাকে এমন একটা অবস্থায় নিয়ে যাওয়া হয়েছিল যে একটা বিশেষ শ্রেণী, একটা বিশেষ রাজনৈতিক গোষ্ঠী দেশের ভালো মানুষ, আর তার বাইরে যারা আছে তারা সব খারাপ মানুষ। এটা হলো অথরিটারিয়ানিজমের পরিপূর্ণ রূপ। মানুষের কোনো মৌলিক অধিকার নেই। সার্বজনীন যে মানবাধিকার আছে, সেখানে বলা আছে যে সার্বজনীন মানবাধিকারের যে ধারাগুলো আছে, তার সাথে ইনকনসিস্টেন্ট কোনো যদি আইন থাকে তা বাতিল হবে। সংবিধানেও যদি কোনো ধারা থাকে তা বাতিল হবে। কিন্তু আমাদের সংবিধানে তাকে লঙ্ঘন করা হয়েছে, যে তারা এটাকেই রুল করেছে যে সংসদের যে সংবিধান সংশোধনের ক্ষমতা আছে, সেই ক্ষমতা তারা প্রয়োগ করে ৭২-এর সংবিধান যে মানবাধিকার ধারাগুলো ছিল সেগুলি প্রয়োজন করে তারা সংশোধন করতে পারবে এবং করেছে। আমাদের কেসটা একটা ওয়ার্স্ট কেস অফ অথরিটারিয়ানিজম। ছাত্ররা আন্দোলন করেছিল কোটার জন্য, তো তারা ভালো করেছে যে বৈষম্য বিরোধী আন্দোলন হিসেবে নাম করেছে। আসলে দেশের মানুষ ফুঁসিয়ে উঠেছিল অনেকদিন ধরে। আপনারা 2022-এর আন্দোলন দেখেছেন, 23-এর আন্দোলন দেখেছেন,
আন্দোলন সফলতার দ্বারপ্রান্তে গিয়ে সফল হতে পারে নাই রাষ্ট্রীয় যে ডিসপ্রেশন তার কারণে। এরকম একটা মানুষের, সর্বশ্রেণীর মানুষের ক্ষোভ যখন ফেটে পড়ার অবস্থা, তখন তারা এই আন্দোলনটা শুরু করেছে। এবং তারা যখন রক্ত দিল, তাদের অবদান কোনোভাবে খাটো করার মতো নয়। তারা যখন স্বেচ্ছায় রক্ত যাদের হস্তি বাহিনী ছিল তারা ছিল এখন যেমন সুপার পাওয়ার, তারা ছিল সুপার পাওয়ার। মানে হাতির বাহিনী যাদের ছিল তারা ছিল সুপার পাওয়ার। আল্লাহ তাদেরকে ছোট্ট আবাবিল পাখি, ছোট 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 কঙ্কর দিয়ে সে হস্তি বাহিনীকে ধ্বংস করে দিয়ে তাদের চক্রান্তকে ব্যর্থ করে দিয়েছে। এটা একটা ঘটনা। আরেকটা ঘটনা হলো, ফেরাও যখন জানতে পারলো একটা ছেলে জন্মগ্রহণ করবে, সে ছেলেটা তার মসনদ তছনছ করে দিবে। চিন্তা করে দেখুন, ওই দেশে ছেলে জন্মগ্রহণ করলেই মারতে হবে, হত্যা করে ফেলতে হবে। কিন্তু কি করলেন আল্লাহ? আল্লাহর পরিকল্পনা। মুসা আলাইহিস সালামের জন্ম হলো ঠিকই, এবং কিভাবে যে মারার হুকুম দিল তার ঘরেই তিনি লালিত হলেন। এই দুটো ঘটনা যদি আমরা আমাদের প্রেক্ষাপটে নিয়ে আসি, দেখুন বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক দলগুলো পশ্চাৎপসরণ করলো, পিছনে হটলো। আমি নাম বলতে চাই না, সকল দল ব্যর্থতায় পর্যবসিত হলো। কিন্তু ছোট ছোট শিশুরা, আমি তো ছোট বলবো, 18 বছরের নিচে হলেই তো শিশু, তাই না? তারা ঠিক যুদ্ধক্ষেত্রে আপনারা দেখে থাকবেন, কুরুনুস ওসমান, আর্তুগুল গাজীর যে ছবিগুলো হয়, দেখবেন কিভাবে একটা দল মার খাচ্ছে, আরেকটা দল সামনে যাচ্ছে, এই ঢাল দিয়ে আবার অগ্রসর হচ্ছে। এই যুদ্ধগুলো যদি আপনারা লক্ষ্য করে থাকবেন, তারা অকুত ভয়হীন হয়ে গেল। আবু সাইদ যখন বুক খুলে দিল পুলিশের সামনে, তাকে হত্যা করা হলো, শহীদ করা হলো, এটা যে স্ফুলিঙ্গের মতো তাদের ভিতরে প্রতিক্রিয়া সৃষ্টি করলো। এই শিশুরা তারা যুদ্ধ করে দেশটাকে স্বাধীন করলো, ওই আবাবিল পাখির মতো। যেখানে বড়রা পরাজিত হলো, তারা বিজয় হলো। আরেকটা, এখন বলেন মুসা আলাইহিস সালাম, জেনারেল ওয়াকারুজ্জামান আমার 2 বছরের জুনিয়র, আমি 9th BML লং কোর্স, এবং উনি হলেন 13th BML লং কোর্সের অফিসার। আমি কিন্তু বরাবরই আমার প্রিয় সেনাবাহিনী বলি এই কারণে, কারণ আমি সেনাবাহিনীকে আমি যতটুকু জানি অনেকেই জানে না। কারণ এই সেনাবাহিনী নিয়ে আমি গবেষণা করি, স্যার জানেন আমি লেখালেখি করি, আমার 4টা বই প্রকাশিত হয়েছে এই সেনাবাহিনীকে নিয়ে। এই সেনাবাহিনীর একটা ভিত্তি আছে। এই সেনাবাহিনী 1948 সালের 15ই আগস্ট প্রতিষ্ঠিত হয়েছিল ঢাকার এই দারোগা বাড়িতে। আপনারা হয়তো জানেন, ইস্ট বেঙ্গল রেজিমেন্ট। সেই ইস্ট বেঙ্গল রেজিমেন্ট তো তৈরি হলো, এটা কিন্তু আল্লাহর একটা পরিকল্পনা ছিল না? অবশ্যই ছিল। সেই ইস্ট বেঙ্গল দিয়ে স্বাধীন হলো দেশ। যদি ইস্ট বেঙ্গল রেজিমেন্ট না থাকতো, বাংলাদেশ কিয়ামত পর্যন্ত স্বাধীন হতে পারতো না। কারণ ট্রেনিং দিত কারে? যুদ্ধ তো ট্রেনিং ছাড়া হয় না। প্রশিক্ষণ ছাড়া আপনি রাইফেল চালাবেন কেমনে? আপনি বন্দুক চালাবেন কেমনে? এলএমজি চালাবেন কেমনে? এত ব্যাপার নয়। সেই ইস্ট বেঙ্গল রেজিমেন্ট প্রশিক্ষিত করলো সারা দেশবাসীকে। তারা যুদ্ধের নেতৃত্ব দিল। প্লিজ কথা বলবেন না, ফোনে কথাটা বন্ধ করেন। ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট নাও। তো আপনি দেখেন, সেই ইস্ট বেঙ্গল রেজিমেন্টকে দিয়ে স্বাধীন করলেন। এর আগে আসেন 3টা ডেট, 5, 14, 15। আমি বলি আগস্ট মাসটা হলো ব্লেসিং ফর দ্য কান্ট্রি। 1947 সালে 14ই আগস্ট এই ইস্ট বেঙ্গল, তখন কিন্তু এটা পূর্ব পাকিস্তান নামকরণ হয় নাই। সরি, আমার শ্রদ্ধা সবাই আছেন, আমি একটু যতটুকু জানি আমার ভুল হতে পারে, বাট এটার নাম কিন্তু পূর্ব পাকিস্তান ছিল না, ইস্ট বেঙ্গল ছিল। এই জন্য ইস্ট বেঙ্গল রেজিমেন্ট, কেননা সেটা রানীর যে আদেশটা ছিল, স্বাধীনতা যে আইন ছিল, ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্টের মধ্যে কিন্তু একটা ধারা ছিল, সেই অনুযায়ী ইস্ট বেঙ্গল। সেই 1914 সালে একটা রাষ্ট্র হওয়ার মতো কোনো এলিমেন্ট আমাদের ছিল না।
আপনারা পড়ে দেখেন সেই সময় আমাদের একজন সেক্রেটারি হওয়ার মতো লোক ছিল না, আমাদের কোনো আর্মি ছিল না, আমাদের পুলিশ বাহিনী ছিল না, আমাদের ডাক্তার ছিল না, ইঞ্জিনিয়ার ছিল না, আর সিএসপি অফিসার তো বললামই। তাহলে রাষ্ট্র কিভাবে হলো? ইট ইজ দ্য ব্লেসিং অফ আল্লাহ, ব্লেসিং অফ আল্লাহ। 14ই আগস্ট। এখন অনেকেই বলবেন রাজাকার, আলবদর, জামাত, শিবির এই কথাটা বললি না, বলেন আপনি, কিন্তু বাস্তবতা হলো এই 1947 সালের 14ই আগস্ট যদি পাকিস্তান না হতো, কাল কিয়ামত পর্যন্ত এই বাংলাদেশ ইন্ডিয়া থেকে মুক্ত হতে পারত না। যদি পারত তাহলে অনেক আগেই কাশ্মীর স্বাধীনতা অর্জন করতে পারেনি। তো সুতরাং 14ই আগস্টকে যদি আমরা হেয় প্রতিপন্ন করি, শ্রদ্ধেয় স্যার এবং আমার ম্যাডাম আমাকে ক্ষমা করবেন, যদি না হতো তাহলে 1971 সালও হতো না। 1971 সাল না হলে আবার এই 15ই আগস্ট হতো না, আবার 15ই আগস্ট না হলে 5ই আগস্ট হতো না। এটার সাথে একটার সাথে আরেকটা জড়িত। আমি শেষ করে দিচ্ছি, অনেকে বিরক্ত হবেন। এখন আসি কেন হলো স্পিরিচুয়াল অ্যাসপেক্ট। দেখুন, ইমানি শক্তি, সাহস, এটা এমন একটা জিনিস, এটা ছাড়া পৃথিবীতে মুসলমানরা কোনো যুদ্ধে জয়ী হতে পারে নাই। মুসলমানদের যুদ্ধ বলছি, আমি মুসলমান কেন বলছি, প্রত্যেকটা জাতির আলাদা আলাদা কোর ভ্যালু থাকে। আপনার বেবি ট্যাক্সি চলবে একটা তেলে, এরোপ্লেন চলবে আরেকটা তেলে, তাই না? আবার দুইটা মিক্স করে ফেললে, পেট্রোল আর ডিজেল যদি একসাথে মিক্স করে কোনো গাড়িতে দেন, সেটা গাড়িটাও চলবে না। এই জন্য বলছি, মুসলমানদের কোর ভ্যালু হলো ইসলাম, এবং এই আদর্শ যারা অনুসরণ করে তাদের স্পিরিটেড হয়ে যায়, তারা মৃত্যুকে ভয় করে না। তারা মনে করে আমি আল্লাহকে ছাড়া অন্য কাউকে যদি ভয় পাই তাহলে সেটা হবে একটা শিরক, এবং শিরকের গুনাহ প্রচন্ড। আমি শৈশব থেকে আমি বিশ্বাস করি আমি আল্লাহকে ছাড়া পৃথিবীর কাউকে ভয় পাবো না। আমি আর্মি থেকে যখন আমাকে এই সত্য কথা বলার জন্য বিডিআর এর বিরুদ্ধে, হত্যাকাণ্ডের বিরুদ্ধে যখন আমি খুব বেশি ঝুঁকি নিয়ে কথা বলছিলাম, এই সরকার, এই জালিম সরকার, তারা আমাকে 2010 সালের 30 এপ্রিল আমাকে ফোর্স রিটায়ারমেন্টে পাঠিয়ে দিল সাভার থেকে। আমি তখনও থামিনি, আমি আমার অনুষ্ঠান সারা বিশ্ব জুড়ে প্রচার করতাম এই সরকারের বিরুদ্ধে। মানুষ বলতো তোমাকে যে কোনো সময় গ্রেফতার করবে। I don't care that. If Almighty Allah wants, আমি তো জানি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমি যার কাছ থেকে এসেছি আবার তার কাছে ফেরত যাব। ফেরত যাওয়ার কোনো পন্থা আছে? কেউ ডায়রিয়া হয়ে করে যাবে, কেউ ম্যালেরিয়া হয়ে যাবে, ম্যালেরিয়ায় যাবে, কেউ রোড অ্যাক্সিডেন্টে মারা যাবে। আমি যদি বীর বেঁচে যেতে পারি, শহীদের মৃত্যু নিয়ে যেতে পারি, এর চেয়ে সম্মানের কিছু নয়। আমার 3টি মেয়েও একই সুরে এই সাহসী ছিল, সাহসী আছে, আমার স্ত্রীও আছে। সেই জন্য আমি সামনের দিকে আমি কন্টিনিউয়াসলি ইন্টারন্যাশনাল সকল মিডিয়ায় কথা বলতাম। অতঃপর আমি নিজে একটা চ্যানেল তৈরি করলাম, হক কথা চ্যানেল। কেন বিভিন্ন চ্যানেলে কথা বলতে গেলে বাধা দেয়, সত্য কথা বলতে গেলেই, সরকারের বিরুদ্ধে গেলেই তারা বাধা দেয়। তখন আমি নিজে চ্যানেল করে, আমি শেষ করে দিচ্ছি, তারা বাধা দিত। আমি অকুতভয় হয়ে কাজ করেছি, প্রত্যেকটা বিষয়ে সরকারকে বলেছি। তারা এই দেশটাকে চিরতরে ইন্ডিয়ার হাতে তুলে দেওয়ার জন্য তারা এদেশের অর্থনীতি ধ্বংস করেছে, এদেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে, এদেশের বিচার বিভাগকে ধ্বংস করেছে, এই দেশের আপনার শিক্ষা তো ধ্বংস করেছে, এই দেশের মানুষের চরিত্র নষ্ট করে দিয়েছে, এই দেশের মানুষকে, এই দেশের সকলকে তাদের দলে তারা চিরতরে মাটির সাথে মিশিয়ে দিয়েছে, যাতে এই দেশটা কোনোদিন মুখ তুলে দাঁড়াতে না পারে। সেই অবস্থায় আমি যখন দেখলাম এই শিশুরা যুদ্ধ করছে, আমার সেনাবাহিনী যদি না এখানে জড়িত হয়, এদের পক্ষ হয়ে, তাহলে কোনোভাবে এই দেশকে স্বাধীন করা যাবে না। আমি আমার সিনিয়রদের কাছে ধারে ধারে ঘুরলাম, অনেক সিনিয়র আছে, জেনারেল আছেন, লেফটেন্যান্ট জেনারেল আছেন, তাদের পিছনে ঘুরলাম। তারা বলে don't put me in problem, I'm afraid of. Then আমি ব্যর্থ হয়ে, মন খারাপ করে, আমার 30-40 জন অফিসারকে নিয়ে আমি নিজে সংবাদ সম্মেলন করে বিদ্রোহের ঘোষণা দিলাম। আমার এই সেনাপ্রধান, যার কথা মুসা আলাইহিস সালামের সাথে তুলনা করেছে, হাসিনার গৃহে লালিত হয়েছে, সে এমন এক ইমানদার স্পিরিটেড ম্যান। আমি জানি ওয়াকারকে, কারণ আমরা দুজনে আর্মি হেডকোয়ার্টারে একসাথে চাকরি করেছি। পাশাপাশি চাকরি করলে কিন্তু একজন আরেকজন কিছু জানতে পারে। আমরা সব সময় জোহরের নামাজটা আর্মি হেডকোয়ার্টারে ব্যবস্থা করা আছে, এক ওয়াক্ত নামাজই আর্মি হেডকোয়ার্টারে পড়া যায়। আমরা দুজনে একসাথে
নামাজ পড়তাম, এই জোহরের নামাজ। তারপরে লাইবেরিয়াতে একটা কন্টিনজেন্ট কমান্ডার যখন তিনি আমার পার্শ্ববর্তী ব্যাটালিয়নের অপারেশন অফিসার ছিলেন। দুজনে প্রায় আমার কার্যকাণ্ড, ওই দেশের প্রেসিডেন্ট নোবেল লরেট এলেন জনসন সার্লিফ, she came to meet me 4 times. Alan Doss used to come regularly to see our work. So significant, magnificent work we did there. And what happened? আমার আসার সময় সে দেশের প্রেসিডেন্ট সেখানে আমাকে বিদায় সংবর্ধনা দিয়েছে, আর আসার পরে হাসিনা আমাকে বাড়িতে পাঠিয়েছে। However, এই যে স্পিরিটেড অফিসার, আমি তাকে মেসেজ দিতাম, প্লিজ ডোন্ট গো এগেইনস্ট দ্য উইল অফ দ্য পিপল। তাকে মেসেজ দিয়েছে, অনুষ্ঠান করেছে, আপনারা দেখে থাকবেন, হক কথা চ্যানেলে দেখবেন। মেসারবি টু ওয়াকারুজ্জামান। মেসারবি ছিলেন পাকিস্তানের প্রথম কমান্ডার ইন চিফ। তিনি প্রতিষ্ঠা করেছিলেন ইস্ট বেঙ্গল রেজিমেন্ট, আর সেই ইস্ট বেঙ্গল রেজিমেন্টের অফিসার হলেন ওয়াকারুজ্জামান। আমি জানতাম ওয়াকারুজ্জামান কখনো এই দেশের বিরুদ্ধে যাবে না, এবং তাই হয়েছে। এটা কিন্তু একটা খুব ইন্টারেস্টিং ঘটনা, আপনারা জানেন না। যখন 3 চিফকে ডাকলেন 4 তারিখে ডাকলেন এই গণভবনে ডাকার পরে আপনার চিফ খুব বিনয়ের সাথে বলেছে, দেখেন এমন এক পরিস্থিতি, আমরা জনগণের বিরুদ্ধে গেলে দেশ ধ্বংস হয়ে যাবে। হাসিনা টেবিল থাপড়িয়ে বলে যে তোমরা আমার যেটা বলি সেটা শুনবে। এর মধ্যে করেছে কি, আর্মিতে কিন্তু বিশাল একটা চক্র তৈরি করেছিল এই গভর্নমেন্ট দীর্ঘদিনে। আর্মিকে পুরো জিনিসটাকে নষ্ট করতে পারে না। একটা প্রতিষ্ঠান আছে এখনো, কেননা শুধু আর্মি কিন্তু প্রশাসনের সাথে জড়িত না, টপ ব্রাশ কিছু জেনারেল তারা উঠা বসা করে, কিন্তু বাকি কিন্তু সব থাকে ব্যারাকের ভিতরে। তারা কিন্তু স্পিরিটেড, তাদের ভিতর দেশপ্রেম, তারা নামলে তো জনগণের বিরুদ্ধে যাবে না। তো কি করলেন, এর মধ্যে যখন ওয়াকার চলে গেল আর্মি হেডকোয়ার্টারে, এর মধ্যে এই কুচক্রি, আমি বলি ড্রাকুলা রক্ত চুষা হাসিনা। ড্রাকুলা যেমন রক্ত চষে, এই হাসিনা রক্ত ছাড়া সে আমরা কিছু পছন্দ করে না। এই হাসিনা তার অধস্থন একজনকে গোপনে ডেকেছে তার বাসায়, মুজিব, লেফটেন্যান্ট মুজিব। সে হলো 5 গোলাম একটা, যদিও এখনো আছে। তাকে দিয়ে উত্থান করানোর জন্য সে চেষ্টা করেছে। ওয়াকারকে আমরা জানিয়ে দিই, এখনো অ্যারেস্ট করে নাই এই মুজিবকে। কিছু কিছু সমস্যা আছে স্যার, করা যায় না হঠাৎ করে, না মেকানিজমটা এরকম, আর্মির একটা চেইন অফ কমান্ড থাকে, সবকিছু সবসময় করা যায় আছে। তো সে উইল বি সর্টেড আউট। সে যখন এটা জেনে গেছেন চিফ, তখন আরো শক্তিশালী হয়ে এই হাসিনাকে প্রতিরোধ করার জন্য নেমে আসছে। আর আমি কি করেছি, আমি ঘোষণা দিয়েছি এর আগেই, আমি ঘোষণা দেওয়ার পরে যে আমার সাথে সকল সৈনিকরা ছিল বাংলাদেশের, আল্লাহর রহমতে আমি জীবিত আছি। এটা দেওয়ার পরে সবাই ভয় পেয়ে গেল যে আমাকে ধরে নিয়ে যাবে রাত্রে। আমার অফিসাররা যাদের পার্সোনাল আর্মস আছে তারা সারা রাত আমাকে পাহারা দিয়েছে। আমি বলছি লাগবে না, তোমরা চলে যাও, কিন্তু তারা যায়নি। আমি কৃতজ্ঞ আল্লাহর কাছে, আমি কৃতজ্ঞ তাদের কাছে। আমি এখানে শেষ করছি। প্রিয় সুধী মণ্ডলী, একটা কথা বলে রাখি, এই দেশটা আমাদের, এই দেশটা কারো বাপের সম্পত্তি নয়। এটা প্রত্যেক সম্পত্তি হতে পারে না, এটা কোনো পার্টিকুলার জেলার হতে পারে না, কোন ডিস্ট্রিক্টের হতে পারে না, কোন বংশোদ্ভূত পরিবারের হতে পারে না। এই দেশটা, এই দেশের সকলের, এই অনুভূতিটা আমাদের ভিতর থাকতে হবে, এবং এটা করতে হবে সততার সাথে। বাংলাদেশকে দুর্নীতি মুক্ত করতে হবে, নাহলে দেশ টিকাতে পারবেন না। শিক্ষা ব্যবস্থায় এমন পরিবর্তন আনতে হবে, বিচার বিভাগে যে সমস্ত চোর বাটপারদেরকে নিয়োগ করা হয়েছে, সব এগুলো আমি বলি হায়না লীগের সব বাটপার, তাদেরকে বাদ দেওয়া হচ্ছে। কিন্তু আমাদেরকে ভালো ভালো মানুষ খুঁজে আনতে হবে। এই দায়িত্বগুলো আমাদের, এই যে দেখেন আমাদের দেশের, আমি বলবো তারা হলেন আমাদের বিবেক, তাদের অনেক দায়িত্ব আছে। আমি দিলারা ম্যাডামের সাথে অনেকবার কথা বলেছি। আমি স্যারের আরেক ভাই আছেন মাহবুবুল্লাহ, জানেন, উনি আমাকে খুব স্নেহ করেন, তার বাসায় গিয়েছি, স্যারকে টক শোতে নিয়ে আসছি। তো আমরা সবাই যারা আছেন ছড়িয়ে দেন ভালোবাসা। আমরা বিবেক অবশ্যই তাদেরকে প্রশ্রয় দিবেন না যারা কালো সাপ, যারা গোখরা সাপ, যারা সেই এই যে 15 বছরে গোখরা সাপের বাচ্চার অভাব নাই, কিন্তু এখানেও আছেন 2-4 জন, হয়তো এসে গেছেন, আমরা তো চিনি না। কিন্তু এদের থেকে সতর্ক থাকতে হবে। কোনোভাবেই এই দেশকে আর পরাধীনতার দিকে নেওয়া যাবে না। এই দেশটা 5 বছর যদি সবভাবে চালানো যায়, it will be the one of the richest country in the world.
ইট ইজ পসিবল। 18 কোটি মানুষের যে শক্তি, এদেরকে রপ্তানি করেই আমরা আমাদের ডলার রাখার জায়গা পাবো না। সুতরাং আসুন আমরা দেশকে ভালোবাসি এবং তাদেরকে যাতে ভুলে না যাই যে শহীদানের বিনিময়ে এই দেশ স্বাধীন হয়েছে তৃতীয়বার। যারা অসংখ্য হাজার হাজার ঝাঁঝরা হয়ে গেছে গুলিতে, তারা হাসপাতালে কাতরাচ্ছে, টাকা নাই চিকিৎসার জন্য, তাদেরকে যাতে আমরা ভুলে না যাই। তো আল্লাহ আমাদেরকে এগুলো বোঝার তৌফিক দান করুক। চলুন আমরা সংঘবদ্ধ হই আমাদের সিনিয়রদেরকে নিয়ে, সিনিয়র সিটিজেনদেরকে নিয়ে। ইনশাআল্লাহ অবশ্যই অবশ্যই মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটা সুন্দর দেশ উপহার দিবেন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সভাপতি, সম্মানিত অতিথিবৃন্দ এবং সুধীজন, আমরা আজকে যে বিষয়ে একত্রিত হয়েছি এটা এই মুহূর্তে খুবই গুরুত্বপূর্ণ। কারণ আমাদের ছোট ছোট বাচ্চারা যে অসাধ্য সাধন করেছে, তার পেছনে আমাদের সকলেরই সমর্থন ছিল, আল্লাহর রহমত ছিল। কারণ 5 তারিখে দুপুর 1টা পর্যন্ত আমি তখন যমুনা ফিউচার পার্কের সামনে ছিলাম। তো সেই জায়গায় 2 জনের লাশ পড়ে গেছে। সুতরাং লোকজনের ভিতরে একটা হতাশা কাজ করছিল। কিন্তু আধা ঘন্টার মধ্যেই সারা শহর যেন চারিদিক থেকে অসংখ্য পঙ্গপালের মতো মানুষ আসলো এবং শহর জেগে গেল, আমরা মুক্ত হয়ে গেলাম। কিন্তু মুক্তির স্বাদ পরিপূর্ণভাবে পাওয়ার মতো নিশ্চয়তা আমাদের মধ্যে এখনো তৈরি হয়নি। আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র অব্যাহত আছে, এটা আপনারা আমার চেয়ে বেশি বুঝেন, জানেন। আমি একজন ক্ষুদ্র সাংস্কৃতিক কর্মী হিসাবে, সাহিত্যের সেবক হিসাবে মনে করি যে এখন এই ভাঙচুরের মধ্য দিয়েই কিন্তু আমাদেরকে আমাদের দায়িত্বশীলতার সাথে কাজটা করতে হবে। কারণ এখন বয়ান বদলে দেওয়ার সময়, ন্যারেটিভ চেঞ্জ করে দেওয়ার এখনই সময়। যারা আমাদেরকে নানা অভিধায় অভিযুক্ত করেছে, তারাই যে আসলে ওই গ্রুপের লোক, তারাই যে এই দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং স্বায়ত্তবোধ, আমাদের সাংস্কৃতিক মূল্যবোধ এগুলোকে ধ্বংস করার জন্য রাত দিন পাশের দেশের দালাল হিসাবে কাজ করেছে। সেই সমস্ত দালালদেরকে যদি আমরা এখন চিহ্নিত না করি, তাদেরকে যদি সামাজিকভাবে বয়কট না করি, তাহলে ওরা আমাদের ঘাড়ের উপরে আবার সিন্দাবাদের দত্তের মধ্যে চেপে বসবে। আমি আশা করি সেই বিষয়ে সুধীজন আপনারা লেখালেখি করবেন, আমরা আপনাদের সাথে আছি। ধন্যবাদ। ধন্যবাদ আজম ওবায়দুল্লাহ। আমরা এ পর্যায়ে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি জনাব ডক্টর আব্দুল লতিফ মাসুম স্যারকে। তিনি পাশাপাশি বড় একজন রাজনৈতিক বিশ্লেষক, লেখক, আমাদের খুবই পরিচিত সুধীজন। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ জাকির হুসাইন, 70-80 দশকের একসময় ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র ছিলাম পলিটিক্যাল সায়েন্সে, এবং ছাত্র জীবন থেকে দীর্ঘ 91 পর্যন্ত এদেশের অসংখ্য স্বৈরাচার বিরোধী আন্দোলনের মাঠে মাঠে থাকার সুযোগ আমার হয়েছে। অপারে আমার নতুন বাংলাদেশে যে পতাকা দেখছেন, একটু আগে শাহবাগের ছাত্রদের আহ্বানে দীর্ঘ আমার ছাত্র জীবনের পরে ওই শাহবাগীদের কিছুদিন আগের দখল করা ভূমিতে একটু আগে আমার আলোচনা করার সুযোগ হয়েছে। ছাত্রছাত্রী নতুন প্রজন্মের সাথে শুরু করেছি। আসলে এই প্রেস ক্লাবে অনেক গুণীজনদের আলোচনা হবে, অনেক ইন্টেলেকচুয়ালদের আলোচনা হবে। বিগত 17 বছরও হয়েছে। আমার অনেক মুরব্বী অথবা সহকর্মী আছেন, তারা আজকেও এখানে আলোচনা করছেন এবং ইতিমধ্যেও আলোচনা করেছেন সোনামী বেনামী। কিন্তু সত্যিকার অর্থে এই জাতির মূল রোগ নির্ণয় করে তার চিকিৎসার জন্য আসলে আমরা দীর্ঘ 52 বছরের পরিক্রমায় জাতীয় নেতৃবৃন্দ এবং জাতীয় ইন্টেলেকচুয়াল বিবেক অথবা জাতির জন্য যারা আসলে বেশি
নিজেদেরকে ফিল করেন যে দে আর দ্য গার্ডিয়ান অফ দি নেশন, তার আসলে কোনো প্রেসক্রিপশন দিয়ে রোগের রোগ নিরাময় করতে সক্ষম হয়। এটার জন্য আমাদের যেমনি ছিল চিন্তাধন্যতা, ঐক্যের আমাদের সত্যিকারের অভাব, পাশাপাশি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষকে ঐক্যবদ্ধ করে একটা জাতির বিপ্লবী শক্তিতে পরিণত করার আসলে বৈজ্ঞানিক পরিকল্পনা এবং আধুনিক কলা কৌশলের অভাব ছিল। এটাকে চোখে আঙ্গুল দিয়ে আজকে দীর্ঘ পরিক্রমায় এদেশের তরুণ প্রজন্ম, বলতে গেলে আমাদের নাতি এবং ছেলের বয়সীরাই সত্যিকারের উদ্যোগ নিয়ে আজকে জাতির বিবেককে খুলে দিল এবং বাংলাদেশের নতুন সূর্য উদয়ের সূচনা করল। এখান থেকে আসলে ইনডোর গেমসের আলোচনার চেয়ে আজকে আমাদেরকে এই ভবিষ্যৎ প্রজন্মকে সাথে নিয়ে কিভাবে আগামী দিনে নতুন বাংলাদেশ গড়ার সত্যিকারের বাস্তব পদক্ষেপ নিতে হবে, তার জন্য থট অ্যান্ড অ্যাকশন প্ল্যান অ্যাজ ওয়েল এজ তার এক্সিকিউশন। রক্ত কিন্তু 80 বছরের লোকও দিতে পারে, রক্ত 7 বছরের বাচ্চাও দিতে পারে, কিন্তু যে রক্ত এবার গেল সে রক্ত 40-এর উপরে উঠে নাই। ভুলে হতে পারে কোনো পাবলিক, কিন্তু আমরা রক্ত দিতে পারিনি, এটা আমাদের ব্যর্থতা। সমবেত সুধী মণ্ডলী, এই প্রেস ক্লাব সত্যিকার অর্থে জাতির বিবেকের প্রতিষ্ঠান। এখান থেকে সত্যিকার অর্থে একটি বিপ্লবী পরিকল্পনা এবং কর্মসূচি যদি আমরা এগিয়ে যেতে পারি, তাহলে সকল ষড়যন্ত্রের জাত ছিন্ন করে আজকে নতুন দিগন্তের যে সূচনা করেছে ছাত্র জনতা, সেটাকে আমরা সমৃদ্ধ বাংলাদেশ গড়ার জন্য কারিগর হিসেবে যদি নিজেদের আর্থিক, শারীরিক, মানসিক এবং আমাদের সম্পূর্ণ চিন্তার কলা কৌশলগত পরিকল্পনায় যদি সহযোগিতা করতে পারি, তাহলে বাংলাদেশ সত্যিকার একটি নতুন বাংলাদেশ হবে। সবাইকে এই রক্তিম সূর্যের উদয়ের লগ্নে যার যতটুকু সামর্থ্য আছে সেটা নিয়ে এগিয়ে এসে সম্পৃক্ত হয়ে একটি সম্প্রীতির বাংলাদেশ এবং একটি ইনক্লুসিভ বাংলাদেশ উপহার দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। আসসালামু আলাইকুম। এ পর্যায়ে বিশেষ অতিথির বক্তব্য রাখছেন ডক্টর আব্দুল লতিফ মাসুম স্যার, তাকে তার বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই মহতী আয়োজনের সম্মানিত সভাপতি জনাব নুরুল আলম, প্রধান অতিথি বাংলাদেশের নিরন্তর জাগ্রত বিবেক প্রফেসর আনন্দ চৌধুরী, সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম। রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র আমি, সুতরাং এইসব কথাবার্তাই আসলে ঘুরে ফিরে আসে। জিল্লুর আল খান আমাদের রাষ্ট্রবিজ্ঞানের একজন বড় প্রফেসর, আমেরিকায় প্রবাসী। তিনি অনেক আগে একটা গ্রন্থ লিখেছিলেন, এটি শিরোনাম ছিল ক্রাইসিস টু ক্রাইসিস। অর্থাৎ বাংলাদেশ নামক যে রাষ্ট্র 1971 সালে 1 সাগর রক্তের বিনিময়ে অর্জিত হয়েছিল, সেই দেশে রক্তপাত আর থেমে থাকেনি। সেই দেশে ষড়যন্ত্র, সংকটের পর সংকট মধ্যেই অতিক্রান্ত হয়েছে। এটা আমাদের জন্য একটি শিক্ষা যে আমরা নাগরিক সাধারণ যে পথে হাঁটতে চাই, যে কথা বলতে চাই, যেভাবে জাতিকে নিয়ে যেতে চাই, আমাদের নেতৃত্ব আমাদের সেই ধ্যান ধারণা, আশা আকাঙ্ক্ষাকে প্রতিধ্বনিত করে না। লক্ষ্য করুন, আমাদের জাতির আব্বাজান নামে খ্যাত ব্যক্তি 23 বছরে গণতন্ত্রের কথা বলেছেন, গণতন্ত্রের জন্য নাকি জীবন বাদ করে দিয়েছেন। কিন্তু তিনি যখন ক্ষমতায় আসীন হলেন, তার দায়িত্বে যখন ক্ষমতায় আসলো, আমিত্বের অহংকার, আমি বললাম, এই ভাষা আমিত্বের ভাষা, গণতন্ত্রের ভাষা নয়। তিনি বললেন, কোথায় সিরাজ শিকদার? জাতির আব্বাজান হিসাবে এই কথাটি কি তার সাথে মানায়? পার্লামেন্টে দাঁড়িয়ে তিনি দলভুক্তি করেছিলেন। আর 1974 সালের 7ই নভেম্বর, 1974 সালের 7ই মার্চ রেসকোর্সে ওই দিবস উদযাপন উপলক্ষে এক বিরাট জনসভা আয়োজিত হয়েছিল। দুর্ভাগ্যক্রমে আমি সেই জনসভা উপস্থিত ছিলাম। আর রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র হিসাবে আমি কর্তব্য মনে করি সবসময় যেতাম সব জনসভা, যে জনসভায় হোক না কেন। এখন
উনি বলতেছেন একটু একটু ছেলে নদ টিপলে দুধ বেরোয়, রাজনীতি করে, আমার বুদ্ধি কথা বলে, বেশি বাড়াবাড়ি করো না, লাল ঘোড়া দাবড়ে দেবো। আসামার জলিল সিরাজ শিকদারকে সিরাজুল আলম খানকে উদ্দেশ্য করে বক্তব্য, এবার সত্যি তিনি লাল ঘোড়া দাবড়ে দিলেন। আমার মনে আছে কণ্ঠে 2 ইঞ্চি কাঠের কলমে লাল করে দেখাবো, তার লাল ঘোড়া দাবড়ে দেবো। সত্যি তিনি লাল ঘোড়া দাবড়ে দিলেন, এটা কথার কথা ছিল না। স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে অসংখ্য লোক নিহত হল, যা সব দাবি করে এই যে হাসানুল হক ইনু, যিনি 2 আনার 4 আনার ভাগী হয়েছিল এই সরকারে, অথচ তিনি জাতির আব্বাজানকে হত্যার জন্য ষড়যন্ত্র করেছেন। এবং এটা চিহ্নিত কথা, এটা তো ইতিহাসের কথা, এটা কোনো সমালোচনা নয়। তারা বলছে 40,000 লোক তাদের নাকি হত্যা করেছে, অথচ তিনি কিন্তু জাতির পিতা, তিনি দাবি করেন জাতির পিতা। গণতন্ত্রের লেবাসে 1973 সালে যে নির্বাচনটি অনুষ্ঠিত হয়েছিল, সেই নির্বাচনটি আমাদের চোখের সামনেই সেসব ঘটনা ঘটেছে। আনফর্চুনেটলি আমি তখন 60s দশক থেকে শুরু করে এই পর্যন্ত বেঁচে আছি এবং চোখের সামনে ইতিহাস ভূগোল দেখতেছি। আর আমি ছোট সময় একটু ইচুরে পাকা ছিলাম, একটা কমিউনিস্ট পার্টি প্রভাবিত গ্রামে থাকার কারণে আবার এই ইমেচিউরিটি বা ইচুরে পাকা ভাবটি এসেছিল। এখন 73 সালে আমরা দেখলাম, এটা সত্য কথা যে আওয়ামী লীগ যদি অবাধ ও নিরপেক্ষ নির্বাচন দিত তাহলে তারাই তো জিততো, হয়তো 200 সিটে হতো। কিন্তু 2-4 জন লোক নির্বাচিত হবে সেটাও তাদের সহ্য নয়। মেজর জলিলকে পরাভূত করে হরনাইট মাইন্ডকে নির্বাচিত ঘোষণা করা হলো। তাদের প্রিয় মোস্তাক সাহেব কুমিল্লা থেকে তিনি পরাজিত হয়েছিলেন, হেলিকপ্টারে ব্যালট বাক্স এখানে এনে তারপরে পুনরায় গণন করে তাকে নির্বাচিত ঘোষণা করা হলো। ন্যাপ বা অন্য যে কোনো পলিটিক্যাল পার্টির কোনো পার্টিসিপেশন ছিল না। তিনি নাকি গণতন্ত্রে বিশ্বাস করেন, অবশেষে বিশ্বাস করলেন। আমরা বলি গণতন্ত্র শুধুমাত্র একটি ব্যবস্থা নয়, গণতন্ত্র শুধুমাত্র একটি ব্যবস্থা নয়, গণতন্ত্র তো বুকে ধারণ করতে হয়, মুখে বললেই চলে না। এটাকে আমরা বলি থিওরিটিক্যালি একটি রাজনৈতিক ব্যবস্থা এবং একটি জীবন, ওয়ে অফ লাইফ। আপনি গণতন্ত্রের সমালোচনা শুনতে পারেন না, বাপ এবং মেয়ে কি অপূর্ব মিল। 21 বছর পরে ক্ষমতায় আসলেন, সেই সুর পাল্টায় নেই। এবং ক্ষমতায় আসার আপনারা কষ্ট পাবেন শুনলে, আমার এই কথা দ্বারা কষ্ট পাবেন আমাদের জাতীয়তাবাদী শক্তি এবং ইসলামী শক্তির ব্যর্থতার কারণে, ভুল বোঝাবুঝির কারণে। এই সুযোগে 1996 সালে শেখ হাসিনা ওই পট্টি মাথায় দিয়ে, এই ছবিটা আমি রেখে দিয়েছি। আমি জানেন যে সমকালীন রাজনীতির ভাষা আমার একটি প্রাথমিক গ্রন্থ আছে, রাজনীতির ভাষা, এই বক্তৃতা, বিবৃতি, পোস্টার ইত্যাদি নিয়ে ওই বইটি ছিল এবং ওই পোস্টারটা আমি রেখে দিয়েছি। যে তিনি পট্টি মাথায় দিয়ে মানুষকে তসবি টিপে প্রতারণা করলেন এবং সেই প্রতারণার আগে জামাত ইসলামের সাথে কত সখ্যের কথা বললেন। 71 সাল ভুলে গেছেন, ভাইয়ে ভাই বুকের মতো জড়িয়ে থাকতে হবে, এইসব কথা বললেন। একই সাথে শেখ হাসিনা এবং মতিউর রহমানের ছবি কিনেই এবং সেখানে বিরাট ভুল বোঝাবুঝির সৃষ্টি হলো। এবং এই ভুল বোঝাবুঝি, এই ভাগাভাগি যদি নিশ্চিত করা না যেত তাহলে আওয়ামী লীগ মুসলিম লীগে পরিণত হতো চিরকালের জন্য। আমাদেরই ভুল, আমাদেরই ভ্রান্তির কারণে আওয়ামী লীগ আজকে ক্ষমতাসীন হয়েছে এবং আমরা লিল্লাহ সরল সোজা ভাবে রাজনীতিকে বিশ্লেষণ করেছি। অতটা সহজ নয়। 2009 সালে থেকে তিনি আবার ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতা শুরু করলেন এবং সেখানে আমার কথা হলো যে মানুষ যদি ভোট দেয় আওয়ামী লীগে, আমি অনেক অসংখ্য টক শোতে অসংখ্য লেখা লিখতে বলছি, মানুষ যদি ভোট দেয় আওয়ামী লীগে আমাদের কোনো আপত্তি নেই, তারা 1000 বছর ধরে ক্ষমতাসীন থাকুক, কেমন তারা ক্ষমতায় থাকুক, কিন্তু ক্ষমতায় থাকতে হবে সম্মতির ভিত্তিতে, শক্তি প্রয়োগের মাধ্যমে নয়। কিন্তু শক্তি প্রয়োগ করলেন এবং একটি নির্মম ঘটনার ইতিহাসে, এই সমসাময়িক পৃথিবীর ইতিহাসে এমন কোন নির্মম, এমন কোন নির্লজ্জ, এমন কোন ঘটনাই আপনি এই খুঁজে পাবেন না এই পৃথিবীতে, যেখানে এই শত শত মানুষ আজকে রক্ত দিয়ে আমাদের দ্বিতীয়বার বাংলাদেশকে স্বাধীন করতে হয়েছে। এরপর আমাদের সংকট শেষ হয় না। ওই যে বললাম, ক্রাইসিস টু ক্রাইসিস। স্বাধীনতা নতুন লাভ হলো, একটি কেয়ারটেকার গভর্নমেন্ট প্রতিষ্ঠিত হলো,
কিন্তু আমাদের সংকটের জন্য শেষ হয় না। ওখানে দিল্লিতে বসে প্রথম তিনি বললেন, তার গুরুধর পুত্রধর, তিনি বললেন যে তার মা জীবনে আর রাজনীতি করবেন না, ভালো নিঃশ্বাস হয়েছে, ভালো শিক্ষা হয়েছে। কিন্তু কয়েকদিন পরেই তার ভূমিকা স্পষ্ট অলঙ্ঘন লক্ষ্য করলাম। তিনি ওখান থেকে বললেন যে তার মা এখনো বাংলাদেশের নিয়মতান্ত্রিক প্রধানমন্ত্রী। একই সাথে আমরা লক্ষ্য করেন হাইকোর্টে, সুপ্রিম কোর্টে যে বিপ্লব, তথাকথিত তথাকথিত বিচারক, ওরা তো আসলে বিচারক না। তারা ওই যে স্বীকারোক্তি করছিল যে কি জানি বলছিল যে শপথ বন্ধ রাজনীতিবিদ। এই শপথবদ্ধ রাজনীতিবিদরা যে ষড়যন্ত্র করেছিল, আমাদের ছাত্ররা, আমাদের এই সন্তানেরা যদি সেখানে এগিয়ে না যেত, তাহলে পরে বাংলাদেশে তো আরেকটা ষড়যন্ত্র, আরেকটা দুর্যোগ বা দুর্ঘটনা আমরা নিয়মিত পড়তে পারতাম। এখন বাংলাদেশের সরকারের অভ্যন্তরে এবং বাহিরে দুটো হচ্ছে ফিল্ড, ডোমেস্টিক ফিল্ড এবং ইন্টারন্যাশনাল ফিল্ড। ডোমেস্টিক ফিল্ড, এই যে শাহবাগে আমাদের 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 সংখ্যালঘুদেরকে প্রণাচ্য দিয়ে নামিয়ে দেওয়া হলো, অথচ সবাই জানে মিথ্যা কথা। ধর্ম তো সকলের জন্য, যারা আসলে ধর্ম পালন করে, সে হিন্দু হোক, সে বুদ্ধ হোক, সে মুসলমান হোক, কোনো ধার্মিক মানুষ ঘরে আগুন দেয় না, কোনো ধার্মিক মানুষ মন্দির আক্রান্ত করে। ইসলামের শিক্ষাই হচ্ছে এরকম সহনশীলতা। তো সেখানে এদের একটা ষড়যন্ত্র চলছে, আবার হাঁটি হাঁটি পা পা করে তারা ওই কচ্ছপের মতো মুখ বের করছে, আবার ভিতরে চলে যাচ্ছে। তো সেটা বড় ধরনের ষড়যন্ত্র। বাংলাদেশের আমরা আমাদের কষ্ট হয় যে আমরা যারা এখানে উপস্থিত আছি, তারা কিন্তু অধিকাংশ লোকই পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট না, আমাদের মতো বুদ্ধি বিক্রি করে খায়। তো এখন দেশকে ভালোবাসে, এই একটা দূরত্ব আছে। তো আমরা লক্ষ্য করি যে ওই যে ডুবাইলা শ্রীলঙ্কা মজিলা আপনি জামাত বিএনপি তো ডুবছে, সেই সাথে দেশটা ডুবছে এবং আমরাও ডুবছি। অর্থাৎ আমরা দেশকে, আমাদের কিন্তু কোনো দায় নেই। আমরা আমাদের দূর থেকে আমাদের স্যার জানেন ভালো করে যে আমরা কতভাবে রাজনৈতিক নেতৃত্বকে সঠিকভাবে, কঠিনভাবে পরিচালনা করার চেষ্টা করছি, এবং সেসব বদনামও আছে যে বুদ্ধিজীবী রাজনৈতিক দেশ চালাইতে চায়, পার্টি চালাইতে চায়, তারাই চালায়। তাদের কাছে কথা বলতে গেলে অসুবিধা, কিন্তু তারা তো এই কাজটি করছেন, নিজেরা ডুবেছেন এবং আমাদেরকে ডুবেছেন। এখন আমাদের দায় এসছে, যারা বুদ্ধিজীবী হিসেবে দাবি করি, বা আমরা যারা একটু দেশকে ভালোবাসি, তাদের সকলে সতর্কভাবে চলা, এবং যাকে আমরা বলি প্রেশার গ্রুপ, পলিটিক্যাল পার্টির বাইরে এই যে একটি বাংলাদেশ ইতিহাস অন্বেষণ পরিষদ হয়েছে, বা এরকম আরো হাজার অনুষ্ঠান, আরো সংগঠন আছে, এগুলোকে সক্রিয় থাকতে হবে এবং বাংলাদেশ সত্যিকার ইতিহাস অন্বেষণ করতে হবে। এই খুব চমৎকার, আমার কাছে খুব ভালো লাগছে এই আগস্ট মানে বিপ্লব, আগস্ট মানে স্বাধীনতা, এটা একটা কাকতালীয় ব্যাপার যে 1947 সালে স্বাধীন হয়েছে এই দেশ আগস্ট মাসে। আবার 1975 সালে যে বিয়োগান্তিক ঘটনাটি ঘটেছে, বিয়োগান্তিক অথবা নাচার দিবস, আমাকে একজনে টেলিফোন করে গত পরশুদিন বলেছে যে স্যার আপনি তো বিশুদ্ধ লেখেন, এই বিশুদ্ধ তো 15ই আগস্ট করেছে, আপনি আল্লাহর কাছে দয়া করে লিখবেন নাচার দিবস। ওই সময় কিন্তু নাচার দিবস ঘোষিত হয়েছে। তাহলে পরে আগস্টটা যেন আমাদের ভাগ্যলিপির সাথে জড়িয়ে আছে। 1947 সালে 14 আগস্ট, 1975 সালে 15 আগস্ট, 1924 সালের এই আগস্ট বিপ্লব। এই আগস্ট বিপ্লবকে সংহত রাখার জন্য আমাদেরকে সতর্ক থাকতে হবে এবং একটা ব্যালেন্সড আচরণ করতে হবে। কেয়ারটেকার গভর্নমেন্টের খুব কত বছর হবে? তো এখন যারা আমরা বাংলাদেশের রাজনীতি, বাংলাদেশের সমাজনীতি, বাংলাদেশের এই ইনস্টিটিউশনগুলো বুঝি, লেজিসলেচার বুঝি, ব্যুরোক্রেসি বুঝি, আমরা যারা জুডিশিয়ারি বুঝি, এইগুলো সঠিক পথে পরিচালনা করার জন্য স্যার সেদিন আলাপ করছিলেন যে তো 3 বছর না তো 30 বছরও শেষ হবে না। এখন এই ইনডেফিনিট এজেন্ডা নিয়ে তো আগাতে যাওয়া যাবে না। বাংলাদেশের জনমতের ভিত্তিতে, বাংলাদেশের জনগণের সম্মতির ভিত্তিতে এই দেশটি পরিচালিত হতে হবে। সুতরাং যারা আজকে দেশ পরিচালনা করছে, তার প্রফেসর মোহাম্মদ ইউনূসের মতো আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন
নেতা, মেধাবী মানুষ, তিনি দেশকে পরিচালনা করছেন। এটা আমাদের জন্য একটা ভাগ্যের ব্যাপার। তো সেখানে আমাদের সমস্যা অনেক, সেই সমস্যাগুলো আমরা মনে করি যে সেই সমস্যাগুলো চিহ্নিত হওয়া দরকার। সারা দুনিয়ার কাজ তো করে শেষ করা যাবে না। इतना बड़ा देश में इतना जंजाल, এই জঞ্জাল পরিষ্কার করতে 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 30 বছর লেগে যাবে। সুতরাং স্যার সেদিন আলাপ করতেছিলেন যে তারা একটা এজেন্ডা ঠিক করে দিক, তারা বলে একটা সারমর্ম তৈরি করুক, তারা নির্দিষ্টভাবে কি কাজ তারা করতে চায়। তো একটা কেয়ারটেকার গভর্নমেন্ট যদি 3 মাসে যদি একটা নির্বাচন করতে পারে, তাহলে পরে তাদের তো পারা উচিত। ঠিক আছে, একটা বিশাল একটা সংকটময় সময় চলছে, আবার অনেক জঞ্জাল জমা হয়েছে, না হয় 6 মাস, না হয় 9 মাস দিই, কিন্তু তারা যেভাবে কথা বলছেন তাতে আবার রাজনৈতিক নেতৃবৃন্দ উদ্বেগ উৎকণ্ঠা প্রকাশ করছেন, সেটি আমাদেরকে চিন্তা করতে হবে। এবং আবার যেটা বলছি, আমরা পলিটিক্যাল গ্রুপের পিছনে এই প্রেশার, ইন্টেলেকচুয়াল গ্রুপ যদি আমরা এটাকে বলি, তাহলে ইন্টেলেকচুয়াল গ্রুপ হিসেবে, প্রেশার গ্রুপ হিসেবে আমাদের এই ভূমিকা অব্যাহত থাকতে হবে। এবং প্রতিবাদী ভূমিকা, সমালোচকের ভূমিকা, নিয়মতান্ত্রিক পরামর্শ দেওয়ার যে এই ভূমিকা, সেটা আমাদেরকে অব্যাহত রাখতে হবে। এবং আমরা সবাই মিলে যার যার মতো করে, যার যার জায়গা থেকে সেই সব ভূমিকা পালন করব। যার যেখানে ব্যক্তিগতভাবে সম্পর্ক আছে চিফ অ্যাডভাইজার অথবা তাদের কারোর সাথে, সেখানে তাদেরকে সেইভাবে বোঝানো। ব্যুরোক্রেসিতে যারা আছেন তাদের সবাইকে, মানে খুব মজার ব্যাপার হচ্ছে, কথা দীর্ঘ হয়ে যায়, সবাই এখন, একসময় সারা দেশের লোক আওয়ামী লীগ করতো, এখন সবাই বিএনপি করে। এবং সেখানে ওই যে চোর চোরটা গুন্ডা ফান্ডা বাটপার যারা ছিল, তারাও নাকি পদবঞ্চিত। এখন তারা হালুয়া লুডি খেতে চায়। এবং এক ধরনের কিছু সুবিধাবাদী লোভী ব্যক্তি ইতিমধ্যেই ক্ষমতার কাছাকাছি আসতে না আসতেই লুটপাট এবং চোটপাট শুরু করেছে। এগুলো বন্ধ করতে হবে, যে কোনো মূল্যের বন্ধ করতে হবে। আর না হলে আমাদেরকে আবার আরেকটি শেখ হাসিনা তন্ত্রের অধীন হতে হবে। সেজন্য সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে আপনাদের সকলের কাছে কৃতজ্ঞতা জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ। ধন্যবাদ প্রফেসর ডক্টর আব্দুল লতিফ মাসুম স্যারকে। জালিম সরকারের হাত থেকে মুক্তি পেয়েছি এবং স্বাধীনতা নতুন করে আমাকে একজন জিজ্ঞাসা করেছিল যে আপনি তো খুব অ্যাক্টিভ ছিলেন এগেইনস্ট শেখ হাসিনা, আপনি কি পেলেন? মানে সবসময় একটা পথ পেতে হবে আর কি। আমি কি বললাম? আমি পেলাম যে আমার এখন চিন্তা করতে হয় না যে আমি কি বলবো, বললে পরে ডিবি আমাকে ধরে নিয়ে যাবে না। এইটাই আমার পাওয়া। সেটাই সবসময় মনে রাখতে হবে যে স্বাধীন দেশে স্বাধীনভাবে থাকার যে আনন্দ, সেটাই আমার পরম পাওয়া। দ্বিতীয়ত আমার গভীর শ্রদ্ধা, ভালোবাসা এবং প্রার্থনা যারা শহীদ হয়েছেন, বাচ্চা বাচ্চা ছেলেরা যেভাবে শহীদ হয়েছে, আমি মা হিসেবে, শিক্ষক হিসাবে আমি সত্যি মর্মাহত হয়েছি, এত বেদনাহত হয়েছি যে কোনো রাত্রি ঘুমাতে পারিনি। এই সমস্ত বাচ্চারা, যে কথা পূর্ববর্তী বক্তা একজন বলেছেন যে দেশের রাজনৈতিক দলগুলি কিন্তু এটা করতে পারলো না। এই যে বিপ্লব, আগস্টের বিপ্লব, এটাকে অনেকে বলে গণ অভ্যুত্থান, কিন্তু এটা কিন্তু গণ অভ্যুত্থান নয়, এটা কিন্তু পুরোপুরি একটা বিপ্লব। এই বিপ্লব কিন্তু আমাদের পলিটিক্যাল পার্টিটা কেউ করতে পারেনি। এটা করলো একটা আমাদের ছাত্র সমাজ। এবং অনেকে এই কথাও বলছে, মানে এই বিপ্লবকে ম্লান করে দেওয়ার জন্য, যেটার পিছনে আমেরিকান ইন্ধন আছে, ISI এর ইন্ধন আছে, এই সমস্ত। কিন্তু এই যে বিপ্লবটা হয়েছে, যে কিন্তু সম্পূর্ণ আমাদের অর্গানিক বিপ্লব। অর্গানিক মানে একদম সম্পূর্ণ মাটি থেকে উঠে আসা। তো কি চেয়েছে এই ছাত্ররা? কেন তারা এভাবে ফেটে পড়লো রাগে, ক্ষোভে, দুঃখে? যে তারা, আমরা যারা তাদের গার্জিয়ান, অথবা আমরা যারা আমরা ক্লেম করি যে আমরা সমাজের প্রতিষ্ঠিত ব্যক্তি, রাজনৈতিক দল,
কেন আমরা তাদের এই ভুলটা কিসের জন্য ফেটে পড়েছে? আমরা তাদেরকে ফেল করেছি, উই হ্যাভ ফেইলড দেম, যে জন্য তারা নিজেই জিনিসটাকে ঠিক করার চেষ্টা করছে। তো এটা আপনার এই বিপ্লব যখনই হয় তখন বিপ্লবে কিন্তু প্রতি বিপ্লব হয়। অনেকে আবার বলছেন যে না এগুলি কথাগুলি ঠিক নয়, বাট এটা ঠিকই। প্রতি বিপ্লব আপনার অনেক সময় অনেক বড় হয়, যেরকম আপনার বলশেভিক রেভলিউশন যখন হয়েছে 1917-এ, তখন আপনার ইমিডিয়েটলি কিন্তু বলশেভিকরা ক্ষমতা নিতে পারে নাই। 3 বছর পর্যন্ত তাদের কিন্তু সিভিল ওয়ার চলেছে, মানে জালের সাপোর্টাররা যুদ্ধ করেছে বলশেভিকদের সঙ্গে, হোয়াইট আর্মি আর রেড আর্মি। 3 বছর যুদ্ধ করার পরে তাদের রেভলিউশন বা বিপ্লব সাকসেসফুল হয়েছে। মাসুদের ক্ষেত্রেও তাই, প্রত্যেকটা বিপ্লবের পরে প্রতি বিপ্লব দেখা যায়। বাংলাদেশে আমরা কিন্তু এখন পর্যন্ত প্রতি বিপ্লবের আশঙ্কা থেকে মুক্ত নয়, এটা আমাদের মনে রাখতে হবে। প্রথম কথা, 4টা ব্যাপারে তারা যারা এবং তারা চেষ্টা করছে এখনো বাংলাদেশের ভিতরে অরাজকতা সৃষ্টি করা, যেটা তার পুত্র অলরেডি বলেছে যে আপনারা ডক্টর ইউনিভার্সিটি করে দেশ চালা আমরা দেখে নেব। মানে অরাজকতা সৃষ্টি করে তাদের বন্ধু রাষ্ট্রকে পাশে পর আমাদের প্রতিবেশীকে যদি এখানে আনতে পারে, তাহলে তারা এখানে একটা চিরস্থায়ী বন্দোবস্ত করতে পারবে। প্রথম কথা, তারা চেষ্টা করেছিল আর্মির মধ্যে একটা গন্ডগোল রাখানোর কথা, আপনি ভালো করতে পারবেন। আর্মির ভিতরে তারা চেষ্টা করেছিল একটা কূ ঘটানোর জন্য। দ্বিতীয় চেষ্টা করেছিল আপনার জুডিশিয়ারি কূ, যেটা আমরা জানি যে চক্ষু বিচারপতি ওবায়দুল, হ্যাঁ ওবায়দুল, তিনি তো আপনার শুধু যে আওয়ামী লীগ করতেন ছাত্র অবস্থায় তা না, উনি এমন একটা বেহায়া লোক, আমি খালি ভাবি এই লোকটা কি বউ বাচ্চাকেও ফেস করে না। মানে প্রধান বিচারপতি হওয়ার পরে ছাত্রলীগরা তাকে সম্বর্ধনা দিয়েছিল, সেই সম্বর্ধনে সে গেছে এবং তাদের ফুলের তোড়া দিয়েছে এবং সে প্রধান বিচারপতি। তো তারা একটা জুডিশিয়াল কূ তৈরি করার চেষ্টা করেছিল। আল্লাহর অসীম করুণা, আমাদের তারা বউ বাচ্চা ছাড়া বর্ডারে গেছে। তো মানুষ যখন ভিটে মাটি উচ্ছেদ করে আরেক দেশে যায়, সেখানে কি তারা বউ বাচ্চাকে ফেলে রেখে যায় নাকি নিয়ে যায়? এটা আপনার কিছু হিন্দু ইন্টারভিউ দিয়েছে যে আমাদেরকে মারধর করেছে, তারা আওয়ামী লীগ করে। কিন্তু আমার যে নিজের হোম ডিস্ট্রিক্ট, আমি সেখানে ফোন করেছি, ওখানে অনেক কিন্তু সংখ্যালঘু আছে আমার দেশ বগুড়াতে। বললাম যে ওখানে হামলা হয়েছে, বলে না হামলা হয়নি, তবে একজন হিন্দু মারা গেছে, সে আপনার একটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিল এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান যথারীতি সে মিসইউজ অফ পাওয়ার করেছে, অনেকে অত্যাচার করেছে এবং তার বাড়িঘর আক্রমণ করেছে, তার মধ্যে হিন্দুরাও ছিল, মানে হিন্দু মুসলমান মিলে আক্রমণ করেছে। সুতরাং এটা হলো থার্ড কারণ। ফোর্থ হলো আপনার 15th এই সামনে কালকে এটাকে ঘিরে তারা যেটা করতে চাচ্ছে, এটার জন্য আপনার শেখ হাসিনা আপনার টেলিফোন মেসেজ দিয়েছে, যেটা পাস হয়েছে, জয় আপনার দিয়েছে। তারপরে আপনার সবচেয়ে বড় জিনিস হল কি, যে আমাদের দেশের ভিতরে তো অসংখ্য আপনার এই জালিম সরকারের অনুসারীরা আছে এবং বড় বড় পদে আছে, আপনার ব্যুরোক্রেসিতে আছে, আর্মিতেও ছিল। আনফর্চুনেটলি আর্মিতে কোনোদিন যে আমরা এরকম দেখবো ভাবি নেই। যাই হোক, আর্মির ভিতরে ইনফিল্ট্রেশন হয়েছিল, ব্যুরোক্রেসি, পুলিশ, তারপরে আপনার ছাত্রলীগ তো আছে, অসংখ্য তাদের এই সমস্ত গুন্ডা পান্ডা বাহিনী আছে, তাদের হাতে অস্ত্র আছে। তাদের কিন্তু আপনার অনেক অস্ত্র যেগুলি আপনার ডিবির ডিপার্টমেন্টে ছিল আর কি, সেই সমস্ত অস্ত্রগুলি কিন্তু ডিস্ট্রিবিউট করে দেওয়া হয়েছে এবং লাস্টলি তাদের হাতে প্রচুর টাকা, প্রচুর। কারণ এই 15 বছরে যে লুটপাট হয়েছে উন্নয়নের নামে, সেই উন্নয়নের আপনার টাকা তো বেশিরভাগই তো আপনার এই আওয়ামী লীগের গুন্ডা পান্ডাদের পক্ষে, এবং টাকা দিলে পরে আপনার অনেক কিছুই করা যায়। সুতরাং এটা একটা আমাদের জন্য আশঙ্কার ব্যাপার। তো এই পটভূমিকাতে আমি বলবো যে যারা আপনার ক্ষমতা নিয়েছেন, মানে ক্ষমতা মানে কেয়ারটেকার গভর্নমেন্ট যারা করেছেন, কেয়ারটেকার বলেন বা ইন্টারিম বলেন বা বিপ্লবী সরকারই বলেন না কেন, প্রফেসর ডক্টর ইউনূসকে আমাদের অসংখ্য ধন্যবাদ, কৃতজ্ঞতা, তিনি জাতির সংকটে এগিয়ে এসেছেন
তার আন্তর্জাতিক খ্যাতি আছে। কাজে তিনি যে খুব একটা আপনার স্টিম রোলার চালিয়ে এখানে একটা মানে যারা তাকে অপোজ করবে এই জাতীয় কাজ উনি করবেন না বলে মনে করা হয়। তবে একটা কথা হলো এই যে এই কেয়ারটেকার গভর্নমেন্ট অত্যন্ত নাজুক, মানে বিপ্লবী সরকারটা, কারণ বেশিরভাগ যারা মন্ত্রী হয়েছে তারা বেশিরভাগই আমি চিনি ব্যক্তিগতভাবে, তারা কিন্তু সবাই এনজিও সেক্টরের মোস্টলি, এবং আপনার তারা বিতর্কিত ব্যক্তি নয়, মানুষ হিসেবে ভালো, তাদের কমিটমেন্ট আছে, দেশকে তারা ভালোবাসেন, কিন্তু তাদের অ্যাডমিনিস্ট্রেটিভ ইয়েটা কম, অভিজ্ঞতাটা কম। এবং রাজনীতি এমন একটা জিনিস, আমরা রাজনীতির ছাত্র, আমরা জানি রাজনীতি এমন একটা জিনিস যেটা আপনার একটা চেস গেমের মতো, কখন কোন চালটা দিতে হবে, সেই চালটা দিলে পরে জনগণ আপনার ফলে দিলে পরে জনগণকে কি করে আপনার দিকে অ্যাট্রাক্ট করতে পারবেন, এইগুলি তাদের জন্য একটু মানে আমি বলছি অভিজ্ঞতা একটু অসুবিধা আছে আর কি। তবে আমি আশা করছি, যেহেতু একজন আমাকে জিজ্ঞাসা করেছিল যে এই সরকারটাকে আপনি বলতে চান যে ইলেক্টেড কি ম্যান্ডেটলি এসেছে, আমরা শুনে আপনি যে একটা কথাই আছে যে উইল অফ দ্য পিপল, আপনি যদি বলেছেন যে উইল অফ দ্য পিপল যেটা এক্সপ্রেসড হয় সেটাই ম্যান্ডেট, ওটার জন্য সবসময় যেটা ইলেকশন করতে হবে তা তো না, এটা আপনার বিপ্লবের দ্বারা এসেছে, উইল অফ দ্য পিপলের দ্বারা এই সরকার এসেছে, এই সরকারের ম্যান্ডেট আছে। ম্যান্ডেটটা কি? যেটা আমাদের আমার সন্তান তুল্য, সত্যি খুব মায়া লাগে, ছোট ছোট বাচ্চাগুলি কিভাবে মারা গেছে, আহা এবারে এই কষ্টে এরা বলেছে আমরা বৈষম্যহীন একটা রাষ্ট্র তৈরি করব, যেটা আপনার মুক্তিযুদ্ধের আপনার প্রতিজ্ঞা ছিল। বৈষম্যহীন মানে আপনার শুধু যে কোটার বৈষম্য তা না, আমাদের সমাজের প্রতি স্তরে প্রতি ক্ষেত্রে বৈষম্য। আপনি আপনার টাকার ব্যাপারে বলেন, ইনকাম ব্যাপারে ইনইকুয়ালিটি বলেন, আইনের প্রয়োগের ব্যাপারে বলেন, অপরচুনিটির ব্যাপার বলেন, আপনি যে কোনো জায়গায় আপনি দেখবেন বৈষম্য, এবং নারী পুরুষের যে আপনার বৈষম্য সেটা আপনার আমাদের দেশে ভীষণ প্রকট। তো এই বৈষম্যগুলিকে দূর করার ম্যান্ডেট এই সরকারকে আমরা দিয়েছি, আমাদের বাচ্চারা দিয়েছে। তো সুতরাং আমি সংক্ষেপে শেষ করবো, আপনারা নিশ্চয় ধৈর্য হয়ে যাচ্ছেন। তো এই বৈষম্যগুলিকে দূর করার জন্য আপনার এই ম্যান্ডেটটা এই সরকার নিয়ে এসছে। সুতরাং তাদের কাজ অনেক সামনে। একজন বলেছেন যে কত বছর থাকবে, 30 বছর না, 30 বছর কেন হবে, আপনার কমিটমেন্ট থাকতে পারে, আপনার অনেক অল্প সময়ে কাজ করা যায়। তারাও জানেন, প্রফেসর ইউনুস অলরেডি বলেছেন যে ইলেক্টেড গভর্নমেন্টের কাছে আমরা ক্ষমতা দেব। আপনার সেনাপ্রধান বলেছেন যে আপনার যদি নির্বাচন হয় আমরা নিরপেক্ষ নির্বাচন করতে সাহায্য করি। সুতরাং এই সরকার যে বসেছে কাটটা পেরে, এটা আমি বিশ্বাস করি না, বিশ্বাস করতে চাই না, আমি বিশ্বাসও করি না, বিশ্বাস করতে চাই না। সুতরাং আমি যেটা বলতে চাচ্ছি সেখানে হলো এই, যেখানে আপনারা যারা দু তিনটা কথা বলবেন, এখানে প্রথম কথা হলো যে আপামর জনসাধারণ আমরা যেখানে উপস্থিত আছি, এখানে যে জায়গা থেকে কথা আমার পূর্ববর্তী বক্তারাও বলেছেন, এই সরকারকে আমাদের সাপোর্ট দিতে হবে। এই যে 15 আগস্টে যে কাণ্ডটা ঘটাতে চাচ্ছে, যে শেখ হাসিনা এখনো দিল্লিতে বসে গুটি 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 করছেন, এখান থেকে যে করছে, এটাকে কিন্তু জনগণই একমাত্র কিন্তু রুখে দিতে পারে। আপনার রাস্তায় রাস্তায় যদি এখন অ্যালার্ট হয়ে সচেতন হয়ে যায় লোক যে বেরোলেই চেপে ধরব, তাহলে আপনি আপনাদেরকে একমাত্র জনতার শক্তি, আওয়ামী লীগের মতো দানবকে আপনার পরাজিত করতে পারেন। আপনার গুলি দিয়ে আপনাদেরকে পরাজিত করতে পারবেন না, কারণ গুলি দিলে হবে কি, আপনার একটা ইন্টারন্যাশনাল রিপার্টেশন হয়, একটা আন্তর্জাতিক নিন্দা আসে। ইন্ডিয়া তো বসিয়েছে, আপনার কি করে আমাদেরকে হেও করবে, কি করে আমাদেরকে কোণঠাসা করবে। সুতরাং জনতা যখন আপনার রুখে দাঁড়ায়, সেই শক্তির সামনে কেউ দাঁড়াতে পারে না। সুতরাং আমরা এই সরকারকে সাপোর্ট দেবো, অবশ্যই সাপোর্ট দেবো। যে যেখানে আছেন, ওখানে একজন বলেছেন, ডক্টর জাকির হোসেন সুন্দর করে বলেছেন যে আমরা সব জায়গা থেকে সব ক্ষেত্রে যে পর্যায়ে আমরা আছি, আমার ক্ষুদ্র ব্যক্তি, আমি আমার পাবলিক ওপিনিয়নের ব্যাপারে আমি কথা বলবো, এই সাপোর্টটা দরকার হবে। দ্বিতীয় জিনিসটা আমি যেটা বলবো যে রাজনৈতিক দলগুলি, বিশেষ করে বিএনপির প্রতি আমার আহ্বান থাকবে, অধৈর্য না হবে। বিএনপি একটা বিরাট দল, 15 বছর ক্ষমতার বাইরে আছে, কিন্তু আপনার ফ্যাক্ট অফ দ্য ম্যাটার ইজ
বিএনপি আপনার 17 বলেন 20 বলেন, বাট দ্য ফ্যাক্ট অফ দ্য ম্যাটার ইজ দ্যাট বিএনপি কিন্তু এই দানব সরকারকে নামাতে পারে, তাদের ফেলে পারেনি। তো দানবকে না বেঁচে কে বাচ্চারা। সুতরাং বিএনপি কিন্তু অধৈর্য হলে চলবে না, বিএনপি কিন্তু কোঅপারেট করতে হবে এই সরকারের সঙ্গে, সহযোগিতা করতে হবে। যে যে প্রজেক্ট, যে সমস্ত এখন পর্যন্ত তারা সরকার এখন পর্যন্ত দেশকে স্বাভাবিক অবস্থায় আনার চেষ্টা করছে। এখন পুলিশ ছিল না রাস্তায়, একটা দেশে কতদিন 4-5 দিন পর্যন্ত রাস্তায় কোনো পুলিশ ছিল না, কোনো থানা কাজ করছিল না। তার তুলনায় আমি বলবো আমাদের এখানে কাজকর্ম, ডাকাতি ফাঁকাতি, যে সোশ্যাল কাজকর্ম অনেক কম হয়েছে কম্পেয়ার টু দ্য ফ্যাক্ট দ্যাট পুলিশ ছিল না এরকম, মানে পুলিশ শূন্য। পুলিশ তো সেই দিন আপনার রাস্তায় এসেছে। অবস্থা স্বাভাবিক করতে এই সরকারের সময় লাগবেও। অবস্থা স্বাভাবিক করার পরে আমি আশা করব সরকার তারা কি কি কাজ করবে সেটার একটা তারা ফিরিস দিবে যে আমরা এই সেক্টরে কাজ করতে যাচ্ছি। আমার মনে হয় তারা সর্বপ্রথম যেটা করবে সেটা হলো গিয়ে আপনার সংবিধানকে সংশোধন করা। তো সংবিধানকে সংশোধন করতে গেলে নিশ্চয়ই তারা কমিশন করবেন, একটা স্টাডি করবেন, রূপরেখা তৈরি করবেন। কিন্তু এটার সঙ্গে সঙ্গে আপনাদের মনে রাখতে হবে যারা আপনার সিভিল সোসাইটি, যেরকম এই গ্রুপটা, আমি ভেরি হ্যাপি যে এই গ্রুপটা একটা সিভিল সোসাইটি, মানে আমরা সুলতানা খানকে মনে করি, কিন্তু আসলে সিভিল সোসাইটি কিন্তু প্রত্যেক লেয়ার, মাল্টি লেয়ার্ড একটা ব্যাপার। মানে আজকাল আপনারা যারা সিভিল সোসাইটি, সুলতানা কামাল ইজ সিভিল সোসাইটি বিকজ আমাদের মিডিয়া তাদেরকে প্রজেক্ট করে, মিডিয়া তাদের হাতে আছে। এই জিনিসটা তো আমাদের ভাঙতে হবে। এই জিনিসটা ভেঙে আপনাদের যে সিভিল সোসাইটি যে যেখানে আছে, আপনাদের মতবাদ, আপনারা কি চান, সংবিধানকে কি দরকার হলে আপনারা নিজেরাই একটা সংবিধানের রূপরেখা তৈরি করবেন। রূপরেখাটা তৈরি করে সেটা আপনারা প্রেসে দিবেন, যেটা নেপালে হয়েছে। আপনি প্রেসে দেবেন, প্রেসে জনগণ দেখবে যে আপনারা সংবিধানটাকে কিরকম ভাবে পরিবর্তন করতে চান। সরকার একটা রূপরেখা তৈরি করবে, যে রাষ্ট্র সংস্কার বলে একটা গ্রুপ আছে না, রাষ্ট্র সংস্কার কাইয়ুমের, ওটা একটা ডিসকাশন মিটিং আমি সেদিন গেছিলাম। তারা কিন্তু অলরেডি কতগুলি প্রস্তাব দিয়েছিল, ওটাকে আরো এলাবোরেট করে তারা রূপরেখা তৈরি করছে সংবিধানে। সংবিধান রিফর্ম করা, বাংলাদেশের সংবিধান 72 কনস্টিটিউশনের উপরে আমার একটা বই আছে। 72 কনস্টিটিউশন ইটসেলফ ওয়াজ ডিফেক্টিভ। আপনারা যতই অনেকেই খুব এটাকে খুব উঁচু উঠায়নি, এরকম সংবিধান আর নাই। কিন্তু আসলে ওই সংবিধানটা 72 সংবিধানটার মধ্যে কিন্তু বলতে ছিল, মুজিবকে সামনে রেখে সংবিধানটাকে তৈরি করা হয়েছিল। ওটা কিন্তু জনগণ মুক্তিযুদ্ধকে সামনে রেখে, মুক্তিযুদ্ধেতে মানুষ কি চেয়েছিল মুক্তিযুদ্ধের পরে সেটাকে সামনে রেখে কিন্তু সংবিধান করা হয়নি। সংবিধানটা করা হয়েছিল মুজিবকে সামনে রেখে। সুতরাং ওইখানে একটা প্রবলেম ছিল। পরবর্তী পর্যায়ে সংবিধানে কাটা ছেঁড়া দিস দ্যাট হয়ে সংবিধান বলতে শেষ পর্যন্ত তো সংবিধান তো হাসিনার সংবিধান, হাসিনা যে বলতো সেটাই সংবিধান। সংবিধানের আমূল সংস্কার দরকার, এবং এই সংবিধানের মধ্যে আপনারা রূপরেখা তৈরি করবেন। সেই রূপরেখার মধ্যে আপনারা দেখবেন যে সংবিধানের চেকস অ্যান্ড ব্যালেন্সটা ঠিক মতো আছে কিনা। এবং যেরকম আপনার পার্লামেন্টকে 2টা চেম্বারে আমরা চাই, আমি ব্যক্তিগতভাবে পার্লামেন্টকে চাই যে একটা আপার হাউস থাকবে, একটা লোয়ার হাউস থাকবে, একটা অনেক বেশি আছে। তারপরে আপনার কনস্টিটিউশনাল বডিগুলিকে আপনার কিভাবে আপনার নির্বাহী বিভাগের চাপ থেকে বাইরে রাখতে হবে, কি করে জুডিশিয়ারি সম্পূর্ণভাবে স্বাধীন করতে হবে। এগুলি আপনার সবচেয়ে বড় কথা, আমি যেহেতু একজন নারী, আমি মনে করি যে বাংলাদেশের মেয়েরা অনেক অগ্রসর হয়েছে সামাজিক ক্ষেত্রে বলেন, আক্ষরিক বলছি, সামাজিক ক্ষেত্রে বলেন, লেখাপড়ায় বলেন, অনেক অগ্রসর হয়েছে, কিন্তু পলিটিক্যাল এমপাওয়ারমেন্ট হয়নি। রাষ্ট্র পরিচালনায় নারীর কোনো অংশগ্রহণ নাই, এবং যে রাষ্ট্রে নারীর অংশগ্রহণ যারা চলে সেই রাষ্ট্র কোনো গণতান্ত্রিক রাষ্ট্র নয়। সুতরাং নারীর অংশগ্রহণকে কি করে নিশ্চিত করা যাবে সেটাও আপনাদের মাথায় রাখতে হবে। এটা আমার কাছে আমি কষ্ট করে এসেছি দুপুরে বিশ্রাম ত্যাগ করে আপনাদেরকে বলতে যে এবার যেন আমরা সুযোগ না হারাই।
আমরা এবার একটা রাষ্ট্র তৈরি করব যেখানে নারী পুরুষ হিন্দু মুসলমান খ্রিস্টান আদিবাসী সবাই সম অধিকারে ঠিক মতো আপনার এই দেশের স্বাধীনতার সুফলগুলি তারা উপভোগ করবে। সংবিধান সংশোধন, শিক্ষার সংস্কার, মেডিকেল সংস্কার, বাংলাদেশ একটা চমৎকার পোটেনশিয়ালি, আমার ছেলে সবসময় বলে যে বাংলাদেশে এত পটেনশিয়াল, তোমরা এই নোংরা পলিটিক্স করে দেশটাকে শেষ করে দিচ্ছ। কারণ বাংলাদেশের 1/3% হলো ইয়াং পিপল, যে দাঁড়িয়ে আছে যারা 35 বছরের নিচে তাদের বয়স। পৃথিবীর কয়টা দেশে এই মানব সম্পদ আছে? ইউরোপিয়ান দেশগুলো এখন এইজিং, সেখানে সব লোক বুড়া হয়ে গেছে, তাদের কোনো জনশক্তি নাই, কিন্তু আমাদের আছে। এই জনশক্তিকে আমরা প্রশিক্ষিত করে, এই জনশক্তিকে মানব সৌন্দর্যে রূপান্তরিত করে বাংলাদেশ ক্যান বি ইজিলি like one of those Southeast Asian countries, not only like Singapore, but like Malaysia, like Thailand, এরকম আমরা হতে পারি। 5 বছরের মধ্যে হতে পারি আমরা, যদি আমাদের এই ইয়াং লোকদেরকে যদি আমরা কাজে লাগাই। এটাও আমাদের মাথায় রাখতে হবে। এবং যে কথাটা উঠেছি যে প্রেশার গ্রুপ, সবসময় আমরা এই সরকারটা করে এসেছে, তার কাছে বিভিন্ন প্রস্তাব দিই যে আপনারা এই প্রস্তাব দিচ্ছেন, আমরা মনে করি এটা ঠিক। একটা কনসেনসাস বিল্ড করতে হবে, আমাদের ঐক্যমত বিল্ড করতে হবে, আর চিন্তা করতে হবে যে আমরা কাজ করব নট অ্যাজ এ ডিভাইডার বাট অ্যাজ ইউনিফায়ার। আমরা রেশনকে কি করে একসঙ্গে নিয়ে আসবো। এই যে আপনার সেকুলার ফোর্স বাংলাদেশে, ইসলামিক ফোর্স, এর মধ্যে ডায়ালগ হওয়া দরকার, ডায়ালগ হওয়া দরকার। পৃথিবীর সব দেশে আপনার রাইটিস্ট গ্রুপ আছে, লেফটিস্ট গ্রুপ আছে, কমিউনিস্ট গ্রুপ আছে, বাট দে টক টু ইচ আদার, এবং তারা নিজেদের চাওয়া পাওয়াকে অ্যাকোমোডেট করে নেয়। তো এই সমস্ত চিন্তা ভাবনা আমাদের মনে রাখতে হবে। এবং আর একটা জিনিস আমি বলতে চাই, সেটা হলো এটাও উঠে এসেছে, আমাদের গ্রামে কতগুলো অস্বস্তিকর কথা আসছে। আমি জানি না এরা কারা, কিন্তু বিএনপির নাম দিয়ে অনেকেই কিন্তু আজকাল এক্সটর্শন শুরু করেছে। আমার যে ভ্যানটা আমাদের গেটের সামনে বসে, সে বলে এক দল গেছে আর এক দল আসছে চাঁদা নিতে, চাঁদা কিন্তু চলছে, এবং বলে যে আমরা বিএনপির কিন্তু কঠোর হাতে এটা বন্ধ করতে হবে, যেভাবে হোক কোন রকম যেন এই কালিমায় যেন গায়ে না লাগে। এর বিরুদ্ধে এই বাচ্চারা যুদ্ধ করেছে, এই কালিমা যেন এই বৃহৎ দলটার গায়ে না লাগে। এই দলটার খুব সাবধানে চলতে হবে। আপনি দেখেন শেখ হাসিনা তার নিজের বাবাকে কোথায় নামিয়ে গেছে। আমরা চাই না যে জিয়াউর রহমানের গায়ে কোনো কালিমা লাগুক। উনি যেখানে আছেন তার আদর্শকে সমুন্নত রেখে এমনভাবে বিএনপিকে চলতে হবে এই সংকটময় মুহূর্তে, যখন দেশ প্রচন্ড সংকটে আছে, যাতে বিএনপি জিয়াউর রহমানের যে আদর্শ, জিয়াউর রহমানকে সেই মহিমান্বিত অবস্থায় রাখতে পারে এবং তাকে সমুন্নত করতে পারে। আপনাদের সবাইকে ধন্যবাদ। আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট বিশেষ অতিথিবৃন্দ, বিজ্ঞ আলোচকবৃন্দ এবং শ্রুতিমণ্ডলী, আসসালামু আলাইকুম। আমাদের আলোচকবৃন্দ অত্যন্ত মূল্যবান বক্তব্য উপস্থাপন করেছেন এবং কতগুলি সুপারিশও পেশ করেছে। আমি তাদের সাথে একমত এবং আমি এই সুপারিশ মানার সমর্থন করি। আমি খুবই মুগ্ধ হয়েছি এই আলোচনা শুনে। আমি এখানে যারা এতক্ষণ আলোচনা করেছেন, বর্তমান প্রেক্ষাপট কিভাবে সৃষ্টি হয়েছে এবং এই পরিস্থিতিতে অন্তর্বর্তী সরকারের কি করা উচিত, আমাদের সুশীল সমাজের কি করা উচিত, এই বিষয়ে বিস্তারিত আলোচনা করেছেন। আমি সংক্ষেপে 2-4টি কথা নিবেদন করব। প্রথম হলো যে এই যে আপনার বিপ্লব বলেন বা গণ অভ্যুত্থান বলেন বা রেনেসাঁ বলেন, যেটা সংগঠিত হয়েছে এই
বাংলাদেশে জুলাই আগস্ট মাসে, এটা বাংলাদেশের ইতিহাসের এক নূতন অধ্যায়। বাংলাদেশ নামক যে রাষ্ট্র 1971 সালে আমরা প্রতিষ্ঠা করেছিলাম, একটি মুক্তিযুদ্ধের মাধ্যমে সেই বাংলাদেশের ভাগ্য 53 বছর পরে এই ধরনের আপনার একটি নিকৃষ্ট এবং নিষ্ঠুর স্বেচ্ছারে জন্ম দিবে, সেই জন্য কিন্তু বাংলাদেশের সৃষ্টি হয়নি, কিন্তু তাই হয়েছে। সময়ের পরিক্রমায় এই দেশে বিশেষ করে গত 15 বছরে একটি স্বৈরশাসক, একটি দানব সরকার প্রতিষ্ঠা হয়েছিল। এটাকে বলি নিকৃষ্ট এবং নিষ্ঠুর ফ্যাসিবাদী শাসন। এবং তার সে কি করেছে ফিরিস্তি দিতে গেলে বহু কথা লাগবে, আমরা সেগুলোতে যাচ্ছি না। কিন্তু এই কথা সত্য যে দমন পীড়ন, যে আপনার হত্যা, গুম, যে লুটপাট, যেভাবে যে শোষণ বঞ্চনা, এটা জনগণের জীবনে নেমে আসে এক দুর্বিষহ যন্ত্রণা। এটাকে অনেকটা অন্ধকার যুগের সাথে তুলনা করা যায়। অন্ধকার ইউরোপে মধ্যযুগকে বলা হয় অন্ধকার যুগ, মিডল এজ অফ ইউরোপ, অন্ধকার যুগ বলা হয়। অন্ধকার মানে যে সূর্য উত্তর আর তাই না, সূর্য উত্তর, কিন্তু মানুষকে এমনভাবে নির্যাতন, সেই খ্রিস্টীয় যাজক শ্রেণী, যারা শাসক শ্রেণী, এমনভাবে শোষণ এবং বঞ্চনা করত যে সেই জন্য সেটাকে অন্ধকার যুগ বলে অভিহিত। সেটাতে শোষণ এই পর্যায়ে গিয়েছিল যে সেল অফ ইন্ডালজেন্সেস, অর্থাৎ স্বর্গে যাওয়ার সার্টিফিকেট বিক্রি করতো যাজকেরা। বলতো এটা কেন, এটা কেনলে পরে সার্টিফিকেট, তাহলে তুমি মৃত্যুর পরে স্বর্গে যাবে। একজন কৃষককে 112টা ট্যাক্স দিতে, ইউরোপের ইতিহাসে লেখা আছে 112 বার ট্যাক্স দিতে হতো। অত্যাচারে জর্জরিত ছিল, অন্ধকারে, এই জন্য বিবঞ্চিত। ইউরোপে লেখা, বইতে লেখা আছে যে পিপল আর ইন ডিপ স্লাম্বার, অর্থাৎ ঘুমিয়ে আছে সব। কিন্তু এই ঘুম ভাঙিয়ে দিল এক সময় আপনার সেই সেই দার্শনিকেরা, তারা লিখলো। এবং মানুষের মধ্যে যে জাগরণ দেখা গেছে, এই ধরনের জাগরণ, যে তারা বুঝতে পারলো যে আমরা তো বঞ্চিত, আমরা তো শোষিত, আমরা তো তখন তারা মুক্তি চাইল। এবং সেটাকেই তার একটা নবজাগরণ, একটা পুনর্জাগরণ হলো জীবনের সর্বক্ষেত্রে। সেটাকে বলা হয় রেনেসাঁ। এই রেনেসাঁ সূত্র ধরে রিফরমেশন আন্দোলন হলো, ভৌগোলিক আবিষ্কার, জিওগ্রাফিক্যাল ডিসকাভারিজ হলো, সারা ইউরোপ আপনার বিদ্রোহ বিপ্লবে মন্ডিত হয়ে উঠল। এই অন্ধকার যুগের শেষ হলো 1453 সাল। রেনেসাঁ ইউরোপের ইতিহাসে আপনার আধুনিক যুগের সূচনা হলো। রেনেসাঁ ঘোষণা করলো মানুষের মুক্তি। এইভাবে ব্যক্তি মানুষ আবার আসলো, জেগে উঠলো এবং কর্মে নিয়োজিত হলো। এই যে বহু কথা, সে কথা বললাম না। ঠিক এই ধরনের রেনেসাঁ এটা নয় আমাদের যেটা হয়েছে আপনার সেই জুলাই আগস্ট মাসে, ওই ধরনের। কিন্তু এটাও এক ধরনের রেনেসাঁ, কারণ একটা জাগরণ সৃষ্টি হয়েছিল। এখন বিশেষ করে তরুণ সমাজের মধ্যে একটা জাগরণের সৃষ্টি হয়। মানুষের যে বেদনা, যে দুঃখ, যে কষ্ট মানুষ চেপে রেখেছিল, কারণ মানুষের কথা বলার অধিকার ছিল না, মানুষের কথা বলার অধিকার কেড়ে দিয়েছিল। মানুষের যে ফান্ডামেন্টাল রাইটস বলে যেগুলা ছিল আর কি, যে বাঁচার অধিকার, মুক্তভাবে বাঁচার অধিকার, সেটা কেড়ে দিয়েছিল। তার ভোটের অধিকার কেড়ে দিয়েছিল। আপনার এই যে দেখা যায় তরুণেরা ভোট দিতে পারে নাই, কিন্তু যারা ভোটার হয়েছিল তারা ভোট দিতে পারে নাই। এই বেদনা মানুষ চেপে রেখেছিল। এই যে বলেছিলেন আমাদের রাজনৈতিক দলগুলো চেষ্টা করেছে, কিন্তু সেই জনগণকে সম্পৃক্ত করে এই ধরনের আন্দোলন গড়ে তুলতে পারে নাই।
কিন্তু তাদের উপর অনেক নির্যাতন হয়েছে, অনেক নিষ্ঠুর নির্যাতন হয়েছে, এই কথা অস্বীকার করার কোনো উপায় নেই। কিন্তু সেই জন্য আমি বলি যে এটা একটা জাগরণ সৃষ্টি হয়েছিল জনগণের মধ্যে। ছাত্ররা যখন বুকে গুলি দিল, সেই ছেলে যখন রংপুরে, সেই ছেলে যখন বুকে গুলি দিল, তখন সমস্ত মানুষ আপনার এই জেগে উঠল এবং এই সম্পৃক্ত হলো এই আন্দোলনের সাথে। জনগণ সম্পৃক্ত হওয়ার ফলে এটা আপনার অভ্যুত্থানে বা বিপ্লবে পরিণত হলো। অতএব এটার জন্য আমি এই দেশের ছাত্র তরুণ জনগণকে অভিবাদন জানাই, তাদেরকে আমি কুর্নিশ করি। আমি 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 আমার এর লেখার মধ্যে এর মধ্যে আমার দুটা লেখা বেরিয়েছে, তার আগে কষ্ট করে আমার লেখা, আমাদের লেখা তো ছাপে না আপনার কোথাও, তার ছাপে না, বিভিন্ন জায়গায় বলা আছে এইসব লোকের আমার লেখা ছাপা হবে না। তারপর একটা পত্রিকা ছাপা হয়েছিল, আমি লিখেছিলাম যে রেনেসাঁর মাধ্যমে বিদ্রোহ বিপ্লব এবং তার মাধ্যমে নবযুগের সূচনা হবে। তো যাই হোক, আমার লেখার জন্য যে হয়েছে তা নয়, কিন্তু ইতিহাসের যারা মানে ইতিহাসের গতিপথ চিনতে হয়। এই যে স্বৈর শাসক হাসিনা, ও একটা বিএ ডিগ্রি বা বিএ পাস করেছে, যাই হোক পরীক্ষার সাথে আমি যুক্ত ছিলাম, পরীক্ষক ছিলাম তার, এই কথা আমরা বলি নাই। আমাকে আমার তো জানার কথা না, তার রোল নাম্বার ওই ৭০ সালে উনি বিএ পরীক্ষা দেন। আমি সেই সময় সোশিওলজি ওনার একটা সাবজেক্ট ছিল, সেই বিষয়ে আমি এবং প্রফেসর অবলাল সেন আমরা ফার্স্ট পেপারের এক্সামিনার, সেকেন্ড পেপারের এক্সামিনার ছিলাম। তো আমাদের কাছে একটা তদবির আসে ৭০ সালে, তখন শেখ মুজিব অত্যন্ত পপুলার, তিনি সারা দেশ ব্যাপী আপনার এই তখন যে আন্দোলন চলছে, সংগ্রাম চলছে। তো আমাদের কাছে তদবির আসলো যে ওই শেখ মুজিবের কন্যা এই রোল নাম্বারটা শেখ মুজিব দেশের জন্য এত কিছু করছে যেন ফেল না করে আর কি। তারপরে আমারও অনেক কথা আছে, যিনি আপনার ওই তিনি আমাদের বিভাগেরই একজন সিনিয়র শিক্ষক। তো তিনি যখন বললেন, আমরা ওই আমাদের ডক্টর রঙ্গলাল সেন, ওনার বাড়ি সিলেটে, উনি ওনার সিলেটই আসে আর কি, উনি নাই মারা গেছে। উনি বললেন যে আমি কোনো অন্যায় করিতে পারিব না স্যার। যিনি আমাদের সিনিয়র, তার নামটা বললাম না, তিনিও যে মানে এটা অনেকটা কর্মশই বলছিলেন আর কি। তখন তিনি আমাকে বললেন, তোমার কি কথা? আমি বললাম একই কথা। তখন তিনি ওই টেবিলে মাথা রেখে কাঁদতে লাগলেন না, কাঁদতে কাঁদতে আমরা তো ভয় পেয়ে গেলাম যে কোনো কথা। তো তখন আমরা ওই বললাম যে স্যার আপনি শান্ত হন। তো মাথা তুললেন, তখন আমরা বললাম যে আপনি অস্থির কয়না, তোমরা আমাকে দেওয়ালে শিখাচ্ছ। আমি একটা কথা বললাম, একটা তদবির করলাম তোমাদের কাছে যে এটা মানে যেন ফেল না করে, এটা ৩৩ সালে পাস করো, তিনটা মিলে ১০০ পেতে হয় আর কি। আমরা মানে আশ্বস্ত করলাম যে আচ্ছা ঠিক আছে, আমরা দেখবো আর কি। আচ্ছা, তারপরে নাই বললাম আর কি, যে উনি শেষ পর্যন্ত পাস করেছেন আর কি সাবজেক্টে আর কি। তো এখন ৩৩ পায়ে পাস করছে, ৩৪ পায়ে পাস করছে। ওই একটা কথা ছিল আমাদের ওই হেড এক্সামিনার বলে, ২৬ থেকে ৩২-এর মধ্যে কোনো নাম্বার দিও না, যারা ফেল করবে তারই ২৬-এর নিচে ২৫ দিবা, আর যখন দেখবা যে ২৬-২৭ পাইছে তার ৩৩ করে দিবা। ছিল আর কি। এগুলো আমরা মানতাম না আর কি। আমরা যারা এগুলা সেই শিক্ষকতাকে ব্রত হিসাবে নিয়েছিলাম, আমরা বলতাম যে ২৭ পাইলে ২৭, ২৮ পাইলে ২৮ চাইব। হ্যাঁ, ৭২-এর কথা বলছে, ৭০-এর কথা বলছে, ৭০-এর যাই হোক, কথা প্রসঙ্গে বললাম। তো ওইটা বলছি যে এই কথা তিনি বিএ পাস করেছেন, এটা সত্য। কিন্তু আপনার শাসক যদি আপনার মূর্খ হয়, তাহলে শাসিতের কপালে দুঃখ আছে। এই জন্যে আপনার প্লেটো বলছিলেন যে ফিলোসফার মাস্ট বি দ্য কিং। হ্যাঁ, শাসকরা রাজাই হবে শাসক। কেন বলেছিলেন? কারণ সক্রেটিসকে
যে হত্যা করা হয় তাতে প্লেটো খুবই ক্ষুব্ধ ছিলেন। তার বিখ্যাত গ্রন্থ প্লেটো আমার চেয়ে বেশি যারা প্রফেসর চৌধুরী আমাদের বন্ধু মনসুর আরো ভালো জানবেন। তার প্লেটোর রিপাবলিকের পাতায় পাতায় এই ক্ষোভ দুঃখ আছে যে কেন সক্রেটিসকে হত্যা করা হয়েছে, এবং সেই কারণে তিনি তার আইডিয়াল স্টেট কল্পনা করেন এবং বলেন যে ফিলোসফার পার্সপেক্টিভগুলো। এখন এটা হলো কি, তার ইতিহাসের কোনো জ্ঞান ছিল না, ইতিহাস তিনি পড়েন নাই। আমি এই জন্য আমাদের খুব বেশ কিছু ছাত্র আছে যারা যারা অত্যন্ত আপনার এই প্রভাবশালী, তো এদের মধ্যে মাঝে মধ্যে আসলে পরে আসতো, দেখা হলে এখানে সেখানে দেখা হলে তো কথা প্রসঙ্গে এইসব কথা আসলে আমি বলতাম যে ওনাকে পড়তে বলিও, ওনাকে ইতিহাস পড়তে বলিও, আর কিছু না হোক অন্তত ভারতবর্ষের ইতিহাসটা পড়তে বলিও। তো ওরা স্যার ওদের সে বলার সাহস আছে, তাহলে ওদের তো চাকরি থাকবে না, তাহলে বা ওদের ভবিষ্যতের পদোন্নতি বন্ধ হয়ে যাবে। সেই কারণে আমার এই প্রভাবশালী ছাত্ররা শেষ পর্যন্ত আমি 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 আমার কাছে আশা বন্ধ করে দেয়। আমি বললাম যে আমার কাছে আসা, এটা রিপোর্ট হলে তোমার কিন্তু চাকরি থাকবে না। যাই হোক সেসব কথা বলি, কথাটা যেটা বলতে চাচ্ছিলাম ভয়টা হলো যে আপনি এই যে ইতিহাসের শিক্ষা কি, আপনি এই যে আপনি যদি আপনার এই হিটলারের পতনের কাহিনী পড়তেন, মুসোলিনির পতনের কাহিনী পড়তেন, ফ্রাঙ্কো, মার্কোস, এই যে পৃথিবীতে যারা এত পরাক্রমশালী আপনার এই ফ্যাসিবাদী শাসক ছিল, কিভাবে কি নিষ্ঠুরভাবে তাদের পতন হয়েছে ইতিহাসের পাতায় লেখা আছে। সেই ইতিহাস তো দূরের কথা, এমনকি বাংলাদেশের ইতিহাস, বাংলাদেশে কেন যে বাংলাদেশ স্বাধীন হলো, কেন আমরা স্বাধীন করলাম, কিভাবে স্বাধীন করলাম, সেই ইতিহাস যদি ভালো করে জানতেন, বা স্বৈরাচারী এর সাথে কিভাবে পতন হয়েছে, এগুলো বিচার বিশ্লেষণ ব্যাখ্যা করলে এই পর্যায়ে তিনি যেতে পারে আমার মনে হয়। যাই হোক, এই সময়টাকে আপনার এই যে 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 অত্যাচার, নিপীড়ন, হত্যা, গুম, খুন, শোষণ, বঞ্চনা একটা চরম পর্যায়ে পৌঁছে যায়। মানুষের মনে কি যে ক্ষোভ ছিল, কি যে দুঃখ ছিল, কি যে বেদনা ছিল, যে বিভিন্ন জায়গায় আমরা দেখেছি। আমরা এই যে প্রফেসর নীলাচন্দ্র যে বলছেন যে স্বাধীন হলো কি লাভ, লাভ হয়েছে এইটা যে এখন মুক্তভাবে কথা বলতে পারছি। এর আগেও চেষ্টা করেছি অবশ্য মুক্তভাবে কথা বলার, নানা রকমের থ্রেট এসেছে আমাদের, নানা রকমের। আমাকে বলে যখন ওই যে প্রফেসর ইউনূসের যখন সাজা হলো, আমি একটা কলাম লিখলাম যে প্রফেসর ডক্টর ইউনূসের সাজা জাতির জন্য দুর্ভাগ্যজনক। এই কলাম শেষ পর্যন্ত ওই দয়া মিলতে ছাপলো আর কি। এইটার কলাম বলার পরে আমার বাসায় এসেছে, আমি তো বুঝছি আমাদের কলেজের সাংবাদিক, আমি বুঝি গোয়েন্দা সংস্থার লোক, বুঝি আমার বয়স 69 বছর, 80 বছরের পা দিচ্ছি, এখন চিনি তো বুঝি তো। তো বলে যে বলে কি বুঝে আসছেন, মানে না স্যার আপনার লেখাটা পড়লাম, কি লেখাতে কি এটা লিখে তো কোনো লাভ নেই স্যার, তো আসলে খুব বিতর্ক আপনি জানেন না। তার মানে আপনি কথা বলতে এসছেন, ওনাকে আমি চিনি, ওরা অনেকদিন ধরে আমার সাথে ওনার সাথে একসাথে কাজ করার সুযোগ হয়েছে, আমি জানি। মানে আপনি তো ওনার সম্পর্কে আগেও লিখছেন, আপনার বইতে আছে, এটা ছিল। তো কি বললেন, বলেন যে স্যার এগুলো লিখে কোনো লাভ নাই। আমি বললাম আমাকে থ্রেট করতে এসছে, এই কথা ছিল তো, অনেক কথা সংক্ষেপে বলছি, আমি থ্রেট করতে এসছেন। বলে না স্যার থ্রেট করবো কেন, আপনি আমাদের দেশের একজন তরুণ বুদ্ধিজীবী, আপনি আমরা কিন্তু দেশে থাকেন, এটা চাই। তো আমি বললাম কি এখন আমাকে মানে ধরে নেবেন, ধরে বলে না আপনাকে ধরে নেওয়ার সাহস করবেন না স্যার, তবে স্যার একটা ভয় আছে, এখন কিন্তু গুপ্ত হত্যা হচ্ছে স্যার, গুপ্ত হত্যা আমরা জানেন তো এই ছাত্রলীগ, যুবলীগ এইসব আছে, এরকম আছে। তো এটা স্যার এখন তো গুপ্ত হত্যা হয় না, জীবনটা চলে গেলে তো বিচার তো পরে না হবে স্যার। আমি বললাম আপনাকে অনেক ধন্যবাদ, চাটা শেষ করেন, চাটা শেষ করে আপনি চলে যান, এই বিদায় দিলাম। আমি বললাম শুনেন, জীবন একটা এবং মৃত্যু একবারে হবে। যাদের বাণী নিয়ে আপনি এসেছেন বলে যে আমার গুলি করে বের করতে বলে এই লেখার জন্য কয়টা দেখলাম, আরো লিখছিলাম আমি আমি কন্টিনিউ টু রাইট, আমি মৃত্যুকে ভয় করি না বলে দিয়ে
আমার 71 সালে আমি জীবন লাভ করেছি। 71 সালে আমার মৃত্যু হতো, আমি পালিয়ে ভারতবর্ষে চলে যাই। সে কলকাতা বিশ্ববিদ্যালয়ে আমরা যারা, আমি তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের তরুণ শিক্ষক, আমরা যারা সীমান্ত পাড়ি দিয়েছিলাম আমাদেরকে সেখানে চাকরি দেয় কংগ্রেস ফর কালচারাল ফ্রিডম, তারা এই ফান্ডিং করে। তো আমার বইতে আমার মুক্তিযুদ্ধের দিনগুলি আমার একটা বই আছে, সেই বইতে আমরা যে সেই মুক্তিযুদ্ধের কালে আমার সেই অভিজ্ঞতার বর্ণনা আছে। তো সেইখান থেকে ধরেন আমরা সেখানে আমি নবজীবন লাভ করেছি। তো 1990 সালে যখন এরশাদ বিরোধী আন্দোলন হয়, তখন আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি। তখনও রাস্তায় নেমে আসি এরশাদ বিরোধী আন্দোলন, তখনও কত অত্যাচার অনাচার, আপনার কত নিপীড়ন যে সহ্য করেছি। আর গত 16 বছরে আমার ব্যক্তিগত নির্যাতনের কাহিনী বলে আপনাদেরকে ভারাক্রান্ত করতে চাই না। তো এটা তো আমার ভাগ্য যে আমি গুম হয়ে যাইনি, আমাকে মেরে ফেলে নেই। আপনারা যে কর্নেল আব্দুল হকের বক্তব্যে অনেক কিছু আমি জানলাম। আপনি যে সেনাবাহিনীর কথা বলেছেন, আমাদের সেনাবাহিনী ইজ নট এ মার্সেনারি আর্মি। হ্যাঁ, এই আর্মি আপনার মুক্তিযুদ্ধের মাধ্যমে সৃষ্টি হয়েছে, এবং এই আর্মি পিপলস আর্মি, এবং সেই জন্য জনগণের আপনার বুকে গুলি চালাতে তারা সম্মত হয়নি, এবং শেষ পর্যন্ত তারা এই আপনার গুলি চালায়। কিন্তু গুলি চালিয়েছে কে? হাসিনার নির্দেশে আপনার এই পুলিশ লাঠিয়াল বাহিনী তার নিজস্ব বাহিনীতে পরিণত হয়েছে। আপনার 74 সালে যেরকম আমরা সেই রক্ষী বাহিনী করে মেরেছিল, ঠিক একইভাবে আপনার ওই যে ছাত্রলীগ, আমাদের এক শিক্ষক বলে স্যার ছাত্রলীগ বলেন কেন, গুন্ডা লীগ বলেন। আমরা যে আরো কিছু দেখেন কিভাবে বলছে যে ওবায়দুল কাদের বলে নিকৃষ্ট চাকর, হাসিনার চাকর, দোসর, মন্ত্রীদেরকে সমালোচনা করে। আমি বলি মন্ত্রীদের সমালোচনা করেন, এরা তো চাকর, এরা তো চাটুকা, এরা তো তার কথা যা বলবে সে তাই করবে। সেখানে শুধু একজন ব্যক্তির কথা ছাড়া কোনো কথা নড়ে না। এখানে এই আমাদের বন্ধুরা ওই মন্ত্রী সমালোচনা, কিসের মন্ত্রী সমালোচনা করেন? সমালোচনা করেন আপনার ওই একনায়কের শাসকের সমালোচনা করেন, ওই ডিক্টেটরের সমালোচনা করেন, ওই ফ্যাসিবাদী শাসকের সমালোচনা করেন। যাই হোক, আপনার শেষ পর্যন্ত কি ছাত্রলীগই যথেষ্ট তাদেরকে তাকে নামাই দিল, শুরু হলো আপনার কিভাবে হত্যা করেছে। এই যে দেখেন, এই যে এটা একটা গণহত্যা, যেটা হয়েছে গণহত্যা। এটা আমি এই 52 সালে আমি স্কুলের নিচের ক্লাসের ছাত্র, না বুঝে প্রসেশনে গিয়েছিলাম এবং পুলিশের লাঠি পিটা খেয়েছিলাম। তখনকার কথা আলাদা, পরে বুঝেছি ভাষা তাৎপর্য। 62 আন্দোলনে আমরা তো ছাত্র তখন, এবং 69-এর গণ আন্দোলনের সময় আমি শিক্ষক, এবং সেই গণ আন্দোলনে আমার মনে আছে 69-এর এই যখন 69 সালে মৌলানা ভাসানী সেই মিটিংয়ে আমরা গিয়েছিলাম, এবং সেখান থেকে আপনার বিক্ষুব্ধ জনতা এসে সে তখনকার জিনের বিরুদ্ধে আগুন ধরিয়ে দেয় আর কি, মানুষের ক্ষোভ বিস্ফোরণ। সেটাও একদম সেই গণ অভ্যুত্থান বলতে পারে না। সে গণ অভ্যুত্থান আমি দেখেছি, সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছি। তারপরে আর এবারকার গণ অভ্যুত্থান বা বিপ্লব বলে বা দ্বিতীয় স্বাধীনতা বলছে কেউ কেউ, আমরা দেখেছি। তো যে কারণে বাংলাদেশ আমরা স্বাধীন করেছিলাম কিসের জন্য? যে পাকিস্তানে বেসিক ডেমোক্রেসি, ইট ইজ নো ডেমোক্রেসি, আমরা এটাকে প্রত্যাখ্যান করি যে এটা প্রকৃত গণতন্ত্র নয়, একটা গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠা করতে হবে। কি জন্য আমরা চেয়েছিলাম স্বাধীনতা? বৈষম্যের কারণে, যে কথাটা বিলাল চৌধুরী বারবার বলছিলেন, বৈষম্য। এই বৈষম্য কিন্তু এবারকার এই আন্দোলন বৈষম্য বিরোধী আন্দোলন। এই বৈষম্য ছিল কি বৈষম্য? যে এই ইস্ট পাকিস্তান, তখনকার পূর্ব পাকিস্তান, তাদেরকে তাদের ন্যায্য যে পাওনা সেটা দিত না, সেটা থেকে বঞ্চিত করত। এই পূর্ব পাকিস্তানের পাটের টাকা নিয়ে তারা সেই বাংলার তার বেলায় আমরা বাদ দেয় পাঞ্জাবে, অথচ এখানে বন্যা নিয়ন্ত্রণ করে না। এই ধরনের অনেক ধরনের ডিসপেরিটি, যেটা একটা ইকোনমিক ইমানসিপেশন মানুষের মধ্যে ছিল, সেই কারণে এই আমরা এই জনগণ
মুক্তিযোদ্ধা পাকিস্তান বেরিয়ে দিল, আমরা কিন্তু তারপরে দেখেন কিভাবে একের পর এক শেষ পর্যন্ত আমরা এই ফ্যাসিবাদের উত্থান। আমার এর মধ্যে দুটো লেখা বেরিয়েছে আপনার এই 5ই অগস্টের পরে। একটা হলো স্বৈরাচারের পতন ও নবযুগের সূচনা। আজকে একটা লেখা বেরিয়েছে আমাদের সময়ের মধ্যে যে অন্ধকার যুগের অবস্থান এবং নবযুগের সূচনা। যাই হোক, এগুলো পারলে আপনারা পড়ে দেখতে পারেন। তো এগুলোতে আমি বলেছি, এখন কথা হলো এটা তো একটা ফেজ, এটা ওভারঅল। আমি আমার ছাত্রদের আমি অত্যন্ত এত ব্যথিত হয়েছি। আমি ওই সেই লাশ আগে বলেছিলাম যে শিক্ষকের কাঁধে ছাত্রের লাশ, পিতার কাঁধে পুত্রের লাশ যেমন বেদনাদায়ক, তেমনি শিক্ষকের কাঁধে ছাত্রের লাশ অত্যন্ত বেদনাবিধুর। এবং আমি ঘুমাতে পারি নাই সেই সময় যে ছাত্ররা মারা গেছে, কিভাবে আমরা গুলি করে, পাখির মতো গুলি করে মানুষকে মারছি। এটা কল্পনাতীত। এটার জন্য আপনার বিচার করতে হবে। কিন্তু আপনি বিচার, আমাদের যারা তরুণ সমাজ, যারা এটা বিদ্রোহ বিপ্লব শান্তি করেছে, তাদের কিন্তু আইন নিজের হাতে তুলে দিতে হবে না, তাদেরকে বিচারের সৌভাগ্য করতে হবে, তাদের বিচার করতে হবে। আমি দেখলাম যে ট্রাইব্যুনালে বিচার করবে এবং এটা কিন্তু যেন করা হয়, এটা আমরা আজকে এখান থেকে একটা দাবি তুলি যে এই হত্যাকারীদের যেন বিচার করা হয়। শেখ হাসিনা সহ যারা এই হত্যাকাণ্ডের সাথে যুক্ত ছিল তাদের সবাইকে বিচারের আওতায় আনতে হবে। তারপরে যেটা আপনারা বলেছেন, আমি সমর্থন করি যে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটাতে হবে। আপনার এখনো কিন্তু পররাষ্ট্র শক্তি ঘাটতি বেড়ে বসে আছে এবং বিভিন্ন কৌশলে বিভিন্ন জায়গায় আপনার এই যে আইন শৃঙ্খলার অবনতি ঘটাবে, এটা কিন্তু কঠোর হাতে করতে হবে। পুলিশ আস্তে আস্তে যোগ দিচ্ছে, তবে সেই পুলিশ তো, যে পুলিশ বলতে যেটা বুঝি সেই পুলিশ তো দায়ী আর এটা কিভাবে করতে হবে, এটাকে চিন্তা করতে হবে। পুলিশ ফোর্সকে আবার শক্তিশালী করতে হবে। এবং তারপরে যেটা দরকার যে আমাদের মধ্যে সুবিধাবাদী আছে, এই যে সুযোগ সন্ধানী, এটা প্রফেসর ডিলারচন্দ্র বলেছেন, বলেছেন, এই আমাদের কিন্তু সাম্প্রদায়িক সম্প্রীতি কিন্তু বজায় রাখতে হবে। সাম্প্রদায়িক সম্প্রীতি এটা কিন্তু বাংলাদেশ যে ভূখণ্ডে আমরা বাস করি, এটার 1000 বছরের ইতিহাসে কিন্তু আপনার এই সাম্প্রদায়িক দাঙ্গার তেমন কোনো উদাহরণ নাই। আমরা হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান একসাথে এই অঞ্চলে ভূখণ্ডে একসাথে বসবাস করেছি। অতএব এই সাম্প্রদায়িক শক্তিকে আপনার উস্কাই দিচ্ছে, কিন্তু কিন্তু আমাদের এই সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে হবে। সাম্প্রদায়িক সম্প্রীতি এটা আমাদের রাষ্ট্রের অস্তিত্বের সাথে জড়িত, এটা মনে রাখতে হবে। কখনো আমরা অসাম্প্রদায়িক, আমি বলছি 1000 বছরের ইতিহাসে, এই ভূখণ্ডের 1000 বছরের ইতিহাসে আপনার প্রদান করে আমরা এখানে আপনার সম্প্রীতি, ধর্মীয় সম্প্রীতি আমরা বজায় রেখেছি, সম্প্রীতি আমরা বজায় রেখেছি। অতএব এখানে সবাই বাংলাদেশের মানুষ, এখানে কে হিন্দু, কে মুসলমান, কে বৌদ্ধ, কে খ্রিস্টান, এটা বড় কথা নয়। আমরা সবাই বাংলাদেশের মানুষ এবং আমরা সবাই ভাই ভাই, আমরা সবাই একাত্রে বসবাস করবো, আমরা আমাদের এই জাতির সুখ দুঃখ একসাথে ভোগ করবো, এটাই আমাদের প্রতিজ্ঞা হচ্ছে। তারপরে যেটা হলো যে এই যে দুর্নীতি আপনার এই দেশকে গ্রাস করেছে, 1000 কোটি টাকা লুট করে নিয়ে গেছে। আমি শুনেছি যে হাসিনার ছেলে জয়, তার অ্যাকাউন্টে $1.5 বিলিয়ন আপনার এই করেছে, যেটা আমেরিকান সরকার দর্শন করেছে কেন, যে কিভাবে এই অর্থ এনেছে তার কোনো আপনার সন্তোষজনক জবাব সে দিতে পারবে, সেই জন্য এটা দর্শন করেছে এবং তার বিরুদ্ধে মামলা আছে। তো এগুলো সেটা করেছে। তারপরে এই যে দরবেশ বলে এক লোক, যার নাম সালমান এক রহমান, তার দরবেশ বলে, কিসের দরবেশ, তার দাড়ি, প্রত্যেকটা দাড়িতে তার শয়তান। এবং এই লোক কি যে করেছে, জাতির সর্বনাশ করেছে। আপনার শেয়ার বাজার লুট করেছে, আপনার এই যে
এই যে ক্ষুদ্র বিনিয়োগকারীরা মতিঝিলের রাস্তা গড়াগড়ি দিয়েছে, আপনার তাদের সর্বশান্ত করে দিয়েছে আপনার এই যে লোক করে শেয়ার বাজার, সেই হলো কান্ডারি তার। তারপরে আবার ব্যাংকগুলো লুট করেছে, আপনার 7টা ব্যাংকে 9টা ব্যাংকে আপনার গ্যাস আলো লুটে দিয়েছে। কে করেছে? হাসিনার নির্দেশে এই বদমাইশ এই লোক এটা করেছে। আমি দুঃখিত এই শব্দটা ব্যবহার করার জন্য, আমি করি না, কিন্তু এই হায়না, এই দস্যু আপনার এই কাজ করেছে। এবং এদের বিচার যদি আপনার এদের বিচার করে এদেরকে ফাঁসি করে এরা রাষ্ট্র বিরোধী, এদের দেশ বিরোধী। যাই হোক, আজকে তরুণ সমাজ যে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়েছে, এই দেশপ্রেম আমি জানি এই আমাদের দেশের সাধারণ যে জনগণ, তাদের যে কত দুঃখ কষ্ট, তাদের ভাগ্যের পরিবর্তন কিন্তু হয় না। এই যে 53 বছর কোনো পরিবর্তন হয়, কিন্তু সেগুলোর জন্য শুধু প্রসারী পরিকল্পনা গ্রহণ করতে হবে। কিন্তু আমি এই কথা বলে শেষ করব, আমি অত্যন্ত আনন্দিত হয়েছি যে প্রফেসর ইউনূস এই অন্তর্বর্তীকালীন সরকার প্রধানের দায়িত্ব গ্রহণে রাজি হয়েছেন। আমার ভয় ছিল, কারণ 2007 সালে তিনি এই আপনার তখনকার যে আপনার তত্ত্বাবধায়ক সরকার হয়েছিল, সেটা দায়িত্ব নিতে তিনি অস্বীকার করেছিলেন, এবং কিন্তু এবার তিনি রাজি হয়েছেন। তিনি একজন বিশ্বনন্দিত মানুষ, আর এই দেশে তিনি ছিলেন নিন্দিত, তিনি এখানে অপমানিত, লাঞ্ছিত হয়েছেন। তাকে আর কিছুদিন গেলে তাকে হয়তো জেলে ব্যবহার করতে পারে। যাই হোক, আমি তাকে অভিনন্দন জানাই। আমি তার সাথে আমার প্রায় 12 বছর একটা কমিটিতে কাজ করার সুযোগ হয়েছিল, থেকে ভালোভাবে চিনি। তিনি আমার অগ্রজপতি, এবং তার দেশপ্রেম আমি মনে করি সন্দেহাতীত। তিনি একজন গভীর দেশপ্রেমী, এই দেশকে তিনি ভালোবাসেন, এবং আর এই ধরনের কোনো আকাঙ্ক্ষাও নাই যে তিনি দীর্ঘকাল চেয়ারে বসে থাকবেন। তবে যেটুকু সময় দরকার, যে সকল রিফর্ম দরকার, এগুলো করার পরে তিনি নিশ্চয়ই একটা জনগণের প্রতিনিধির হাতে ক্ষমতা ফিরিয়ে দেবেন, আমি বিশ্বাস করি। তবে তাকে আমি এটা বলি যে আমরা এখান থেকে এই কথা, এই পরামর্শ তাকে দিতে পারি যে আমরা আপনাদের সাথে আছি, আপনাদেরকে আমরা সাহায্য করব, কিন্তু আপনাদেরকে যত সতর্ক থাকতে হবে। সতর্ক থাকতে হবে যেন প্রতিবিপ্লব বা ষড়যন্ত্র বা চক্রান্ত করে আমরা এই বিজয়কে অর্জনকে যেন নস্বাত করতে না, এই বিষয়ে সতর্ক থাকতে হবে। এবং আমাদের আমরা যে জগৎ অবস্থায় আছি, আমাদেরকে সতর্ক থাকতে হবে। আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আজকে আমাদের বক্তব্য এখানে শেষ করব। الصلاة والسلام على رسول الله سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم শ্রদ্ধেয় প্রধান অতিথি মহোদয়, বিশেষ অতিথিবৃন্দ এবং সমবেত সুধীমণ্ডলী, আজকে আল্লাহর কৃতজ্ঞতা জানানো ছাড়া আর আপনাদেরকে ধন্যবাদ দেওয়া ছাড়া কোনো কথা বলবার নেই। তবু 2 মিনিট সময় আমি আপনাদের কাছ থেকে নেব। প্রথম কথা হচ্ছে যে সমস্ত তরুণ তাজা প্রাণ শাহাদত বরণ করেছে, তাদের জন্য অন্তর থেকে আমাদের কৃতজ্ঞতা এবং দোয়া করা উচিত, আমরা করছি। আরেকটা জিনিস স্মরণ করাতে চাই, আজকে যখন আমরা এখানে বসছি, তখন এটা হচ্ছে আজকে আমার এদেশের একজন শ্রদ্ধাবান আলেম দেলোয়ার হোসেন সাইদি সাহেবের আজকে মৃত্যু দিবস। আমরা তারও আত্মার মাগফিরাত কামনা করছি। আমরা ইতিহাস অন্বেষণ পরিষদ কেন গঠন করেছি? এই জন্যই গঠন করেছি যে ইতিহাস বিস্তৃত জাতি কখনো তার নিজের সক্রিয়তা নিয়ে, নিজের পরিচয় নিয়ে পৃথিবীর বুকে ঠিকমতো দাঁড়াতে পারে না, এবং দাঁড়াতে পারে না বলেই বারবার স্বৈরাচারীরা তাদেরকে দাসত্ব শৃঙ্খলে আবদ্ধ করে। আমরা দাসত্বের শৃঙ্খল থেকে বেরিয়ে আসার জন্য আমরা আমাদের ঐতিহ্যের দিকে তাকাতে চাই। আমাদের এই প্রজন্মের মানুষেরা অনেকেই মনে করে 52 আগে আমাদের কোনো ইতিহাস নেই, এবং আমাদের যে এই ব্রিটিশ বিরোধী আন্দোলনে আমাদের এই দেশের মানুষদের ত্যাগ তিতিক্ষা, সেগুলোর কোনো ইতিহাস আমরা চর্চা করি না। আমার আবেদন থাকবে আমরা ইতিহাস চর্চা করতে চাই। আরেকটি কথা বলতে চাই যে বিজয়
সম্পর্কে আমাদের যে নিজেদের ধারণা, এই ধারণার পাশাপাশি আমাদের অন্য একটি ধারণা আমাদের হাতে থাকা উচিত। আমি একটু উদাহরণ দিতে চাই। আমার চোখে যদি সমস্যা থাকে তাহলে আমার সঠিক লেন্স দরকার। আমি মনে করি এই জাতির আমাদের যা অবস্থা তাতে আমাদের সঠিক লেন্স দরকার, আর সঠিক লেন্স হচ্ছে কোরআন এবং আল্লাহ রাসূলের জীবন, প্রফেটস লাইফ। আমি খুব ক্লিয়ারলি বলতে চাই, মক্কা বিজয়ের পরেও হুনায়নের যুদ্ধে কিন্তু প্রতি বিপ্লব হয়েছিল। মক্কা বিজয় নিয়ে আমরা বিজয়ের অনেক গাথা গাই, কিন্তু হুনায়নের যুদ্ধ নিয়ে আমরা আলোচনা করি না। কিন্তু হুনায়নের যুদ্ধ, তাবুকের যুদ্ধ, এই এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চলে যাওয়ার পরেও কিন্তু ভণ্ড নবীর যুদ্ধ এবং জাকাত বিদ্রোহের যুদ্ধ খলিফাদেরকে মোকাবেলা করতে হয়েছিল। ইতিহাসের এই মানে যে ক্রান্তিকালগুলো, জায়গাগুলো, এই জায়গাগুলো যদি আমরা ভালো করে শেখার এবং জানার চেষ্টা না করি, দৃষ্টিপাত না করি, তাহলে বারবার আবার আমরা হোঁচট খাবো। আল্লাহ আমাদেরকে হোঁচট খাওয়া থেকে সাহায্য করুন। আমি শেষ যে কথা বলতে চাই সেটা হচ্ছে, যে সরকারের সাথে আমরা এখন কাজ করছি সেই সরকারের সাথে আমাদের সংগতির কোনো দ্বিধা নেই। জাতিকে আমরা বিভাজিত করতে চাই না, কিন্তু মনে রাখতে হবে, খুব ভালো করে আমি বলতে চাই, মনে রাখতে হবে যারা জাগরণের সাথে সরাসরি সম্পৃক্ত ছিলেন না, তারা জাগরণকে উপলব্ধি করবার সামর্থ্যহীনতায় ভুগবেন। আমাদেরকে সচেতন থাকতে হবে, আমাদেরকে সচেতন থাকতে হবে। একটি অভিজ্ঞতা, ত্যাগ, কমিটমেন্ট, এগুলো দরকার। সেখানে কি আছে কি নেই সেই সমালোচনা আমরা যাবো না। আমার আবেদন থাকবে, এই হলে যারা উপস্থিত আছেন তাদের কাছে আবেদন থাকবে, এবং এই যে এখানে যে ইন্টেলেকচুয়ালরা আছেন তাদের কাছে আবেদন থাকবে, যেখানে এই ঘাটতিগুলো দেখা যাবে আপনাদের মেধা, যোগ্যতা, শ্রম, সাহস এগুলো দিয়ে ওই ঘাটতিগুলো আমরা পূরণ করবো ইনশাআল্লাহ। আপনাদেরকে আসার জন্য আবারও ধন্যবাদ জানাই, এবং আজকের এই প্রোগ্রাম সফল হয়েছে মনে করি, এই জন্য আল্লাহর কাছে কৃতজ্ঞতা জানাই। وما توفيقي الا بالله سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك